আব্বু, তুমি বলার পরও আমাকে সেই এভাবে বিরক্ত করছে। বলা সত্ত্বেও এভাবে ইপটিজিং করছে। এই চুটকি কি বলছো? দেখছো আব্বু, কি আজে বাজে নামে ডাকছে। আচ্ছা, ডাকাচ্ছি আমি। স্যার তো দেখি লোকজন ডাকতে শুরু করে দিল। বেশ খানিকটা লোকজন জড় হলো। এই ছেলেটা আমার মেয়েকে আজ 1 মাস ধরে বিরক্ত করে যাচ্ছে। না করা সত্ত্বেও কি করব আপনারা বলুন। কিছু লোক এসে বলল মেরে পুলিশে দিতে। বেশ খানিকটা লোক আমাকে মারার জন্য আমার দিকে আসলো। আমি চাইলে মারতে পারি বা পালাতে পারি, কিন্তু কোনটা না করে মেয়ের দিকে তাকিয়ে আসি, দেখি মেয়েটা কতটা নিষ্ঠুর। ভাইয়া ভাইয়া আমাকে কয়েকটা লোক থাপ্পড় মেরেছে। কি এত বড় সাহস? আমার ননটাকে বাড়ছে কারা? তারা শুধু একবার বল। কয়েকটা লোক, চল, ওই মোড়ের সামনে দাঁড়িয়ে আছে। আমি না দাঁড়িয়ে সোজা চলে গেলাম তাদের দেখতে। এত বড় সাহস যে আমার ভাইকে মারছে। রাগে আমার সমস্ত গা জ্বলে যাচ্ছে। তুই তাদের কি করছিলি তাই মারছে? কিছু না ভাই, শুধু ওরা কয়েকজন আমাকে ধরলো। ওরা বলল, এই টাকা দে, তা না হলে কিন্তু কাপড় উঁচু করব। তো আমি বললাম, আগে উঁচু করো, তারপর টাকা দেব। এটা বলতেই আমাকে কি মারটায় না মারলো। সাথে সাথে আমার পা আটকে গেল। আমি ননটার দিকে তাকালাম। কি হলো? চল, ওরা কিন্তু চলে যাবে। আমি আশেপাশে লাঠি আছে কিনা তাই খুঁজতেছি। হারামি আমাকে নিয়ে যাচ্ছে হিজড়াদের কাছে বাঁশ দেবে বলে। আমি পাশে দেখে দেখে একটা লাঠি পড়ে আছে, দৌড়ে লাঠিটা তুলে নটাকে মারতে যাব। তখন হারামি বাই ছুট মারলো। আমি ওর পিছু পিছু ছুট লাগালাম। হারামি এত ইচ্ছা যে হিজড়াদের সাথে অসভ্যতামি করে। তুই একটু দাঁড়া, আমি তোকে আজকে মেরেই ফেলবো। আমি ননটাকে তাড়া দিলাম। ননটাই আমার হাত থেকে বাঁচবার জন্য খুব দ্রুত চলতে লাগলো, কিন্তু আমি রং সাইড দিয়ে যাওয়ায় একটা স্কুটির সাথে ধাক্কা খেয়ে স্কুটির চালকের উপর গিয়ে পড়লাম। চোখ বুজে আছি, মনে হয় কোনো মেয়ের উপর পড়ছি, কিন্তু কণ্ঠ তো ছেলেদের। তাকে দেখি একটা টাকলু কাকু। দূর মশাই, আপনি এখানে সম্পূর্ণ দোষ আমার, কিন্তু যদি নরমভাবে কথা বলি তাহলে পেয়ে বসবে। বুঝতে দিলে হবে না যে আমার অন্যায়। আরে কিভাবে গাড়ি চালান? রাস্তা কি আপনার বাবার জমিদার সম্পত্তি? আর একটু হলেই তো আমার মতো একটা নিষ্পাপ শিশু এই দুনিয়া থেকে চলে যেত। কি এতে আমার অন্যায়? না আমার, আপনাদের জন্য আজ আমাদের দেশের এই হাল। অন্যায় করে ভুল স্বীকার করবে না। আপনারা কি দিয়ে তৈরি বলুন তো? এই ছেলে, তোমার তো খুব সাহস, আমার মুখের ওপর তর্ক করতেছো। উচিত কথা বললেই তো তর্ক, তাই না? গাড়ি চালাতে পারেন না তো চালান কি চুলকুনিতে? মুখের ভাষা দেখেছো? মুখ দেখে তো মনে হয় ভদ্রগড়ের ছেলে, তা পোশাক আশাক দেখে তো মনে হয় একটা বেয়াদব ছেলে। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি চিড়িয়াখানার ভাল্লুক। টাক পড়ে গেছে, তার জন্য আপনাকে চিড়িয়াখানা থেকে রিলিজ করে পাবনায় ট্রান্সফার করে সেখান থেকে পালিয়ে আসছেন। এত বেয়াদব ছেলে, বড়দের কিভাবে সম্মান করতে হয় তুমি জানো না? তোমার বাসা কোথায়? হ্যাঁ বাছা। কেন সম্বন্ধ নিয়ে যাবেন নাকি? ছেলে হিসেবে মালটা আমি কিন্তু জোশ আছে নাকি? কোনো ভালো মেয়ে থাকলে আপনাকে শ্বশুর বানাতাম। লোকটা হেপে খেপে গিয়েছে, রাগের থেকে কথা বলতে পারছে না। চুপচাপ উঠে স্কুটি নিয়ে চলে যেতে লাগলো। আমি পেছন থেকে স্কুটি টেনে ধরলাম। এই যে টাকলু কাকু, কই যান? আপনার জন্য আমার এই ব্র্যান্ডের গেঞ্জিটা ময়লা গেছে, পরিষ্কার করতে টাকা কে দেবে? আপনার বাবা। ব্যাস 10 টাকায় দিয়ে যান। এত বেয়াদব আমার ঘাট হয়েছে, তোমার মুখ যেন আমার আর না দেখতে হয়। এবার পাইলেই হিজড়া লেলিয়ে দেব, বলবে উফ টাকুটা কি সেক্সি, কি হট। লোকটা স্কুটি স্টার্ট করে চলে গেল। এবার আমাকে সারা জীবন গালি দিয়ে যাবে। তখন পেছন থেকে ননটা এসে, ভাই আমাকে মারিস না, রাতে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি? যা, তোকে ক্ষমা করে দিলাম আইসমান। বাসায় চলো, সন্ধ্যা হয়ে গেছে। আমি আর নন্টে বাসায় যেতে লাগলাম। আমি ওর বাসায় থাকি, ওর আব্বু আমার কাকু, নন্টে আমার চাচাতো ভাই। আমি আমাদের বাসা থেকে চলে আসছি। এই প্রায় 3 বছর পার হয়ে গেছে। গ্রাম থেকে শহরে থাকি, তবে তারও অনেক কারণ আছে। সময়ের সাথে সব জানতে পারবেন, আমি জানি। তবে কাকু আর চাচি আমাকে কোনোদিনের জন্য নন্টের থেকে আলাদা চোখে দেখে নাই। কাকুর নন্টাকে একটা পিটাইলে আমাকে 2টা পিটায়, কারণ নন্টের সমস্ত বাদরামি আমার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আর কাকু আমাকে বকা দেয় এই বাদরামির জন্য। আমরা বাসে আসলাম। এ শাওন, তোর শুরু কই? মেহু তো এখানে। আচ্ছা, তুই কি একটুও শান্ত বালক হবি না? তোর জন্য আমার ছেলেটা গোল্লায় যাচ্ছে। সবাইকে তো তুই পাগল বানিয়ে দিবি।
কাকা তোমার ছেলে তো হেব্বি মাল, আমাকে তো হিজড়া দিয়ে পিটিয়ে মেরে ফেলার কৌশল রপ্ত করে ফেলছিল। আমি আর কিছু বলতে পারলাম না। ননটা আমার মুখ চেপে রুমের মধ্যে নিয়ে চলে আসলো। আর আমি, তোর বাবা আমাকে যা তা বললো, আর তুই আমাকে রুমের মধ্যে কেন নিয়ে আসলি? ভাই আব্বু আজকে তোরে কিছু বলতো না, কিন্তু যদি জানতো আমি মেয়ে না হিজড়ার সাথে দুষ্টুমি করেছিলাম তাহলে বলতো আমার একটাই ছেলে, আর তুই আজ থেকে আমার ছেলে না। বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা। ডায়লগ বন্ধ কর, চুপচাপ বিরিয়ানি খেতে নিয়ে চল। ভাই বিরিয়ানি তো বাসায় আম্মু রান্না করেছে। শয়তান, তোর কিপটা আমি বের করবো। আমি আর শাওন ওরফে নন্টো রুমে বসে বসে আড্ডা দিচ্ছি। আমাদের আড্ডা মানে মারপিট। তখন চাচিমা খেতে ডাকছে। পিয়াস আর সায়ন ব্যস্ত, খেতে চলে এসো, বিরিয়ানি হয়ে গেছে। আমি দৌড়ে চলে আসলাম আর নন্টে আমার পিছু পিছু এসে নিজেদের চেয়ার নিয়ে খেতে লাগলাম। আমি, নন্টে, কাকু, চাচি আম্মু, সাদিয়া মানে বোন জুনিয়র সবাই বসে বসে খাচ্ছি। তখন কাকু বলল, আরফান। কাকু আমি আরফান না, আমি পিয়াল। প্লিজ ওই বাজে নামে আমাকে ডাকবে না, ওই নামটাকে আমি ঘৃণা করি। বলছিলাম কি, বড় ভাইয়া ফোন দিয়েছিল তোমার সাথে কথা। কথাটা শুনে আমি খাওয়া বন্ধ করে দিলাম। কাকু আমার সামনে ওসব কথা বলবে না, তাদের আরফান মরে গিয়েছে, যে আছে সে হলো পিয়াল। ওরা তোমার বাবা মাঝি, জানো ওরা তোমার জন্য কান্না করে। তুমি আমার বাবা, চাচি আম্মু আমার মা, সাদিয়া আমার বোন, আর এই নন্টে সে আমার ভাই। তোমরাই আমার সব। যদি আমি তোমাদের বোঝা হয়ে যাই তবে বলে দাও, আমি চলে যাব। আমি রাগ করে রুমে এসে শুয়ে পড়লাম। দিলে তো ছেলেটাকে কাঁদিয়ে, যাতে কষ্ট পায় সে। তাদের কথাই তুমি কেন বলো বারবার? ভাইয়া, ভাবি, দিয়া সবাই যে খুব কান্না করে। ওদের থেকে হাজারো গুণ বেশি কান্না করে পিয়াস। আর যেন কখনো ওদের কথা পিয়াসের সামনে বলবে না। ছেলেটা না খেয়েই চলে গেল। আমি নিয়ে যাচ্ছি, আমি গিয়ে ভাইয়াকে খাইয়ে দিচ্ছি। সাদিয়া একটা প্লেট নিয়ে আমাকে খাইয়ে দিতে আসলো, সাথে শাওন। ভাইয়া খেয়ে নে। না আমার ক্ষুধা নেই, আমি খাবো না, যা তো তুই এখান থেকে। ভাই আমিও কিন্তু খাইনি, তুই না খেলে আমিও খাবো না। আর তুই কি চাস, যে তোর বোন না খেয়ে থাকুক? কেন খাস নাই? আমার ভাইয়াটা খায় নাই, তাই আমিও খাই নাই। আমি উঠে গিয়ে বসলাম, হা করলাম। তখন সাদিয়া আমাকে খাইয়ে দিতে লাগলো, আর নন্ডে বসে বসে দেখছে। আমাকে খাইয়ে দিয়ে সাদিয়া খেয়ে নিল। আচ্ছা সাদি, আমিও তো তোর ভাই, কিন্তু আমি না খেলে তো তুই খাস কেন? আমাকে খাইয়ে দিস না। চুপ শালা উগানটা, মেরে পেছন লাল করে দিব। তুই খাস না, বসে বসে তো অন্ন ধ্বংস করছিস, আর লোকের মেয়ের পেছনে লাগছিস। মেয়েরা পাতা দিচ্ছে না ইদানিং, তাই হিজড়াদের পেছনে লাগছে। ও, কপালে ওই হিজড়াই আছে। জানিস ভাই, আমার মাঝে মধ্যে ডাউট হয়, নন্টে হিজড়া নয় তো। নন্টে দৌড়ে ধরতে গেল সাদিয়াকে, কিন্তু দরজা বন্ধ করে দৌড় দিল। আমি খাটের উপর বসে বসে হাসতে লাগলাম। তুই তো হাসবি। সাদিয়ার কথাই ঠিক, এভাবে কিন্তু হিজড়ারা হাসাহাসি করে। ছাড়বো না কাউকে, সময় আসুক। মনে রাখিস, পিয়াল সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। নন্টে মানে শাওন আমার 2 দিনের ছোট্ট ভাই প্লাস ফ্রেন্ড। যা তো শালা হিজড়া, যা গিয়ে তালি বাজা। নন্টে রেগে চলে গেল। পাগল, নন্টেকে রাগাতে প্রচুর ভালো লাগে। সেজন্য যখন সাদিয়া আর আমি আর নন্টে থাকি, তখন আমাদের একটাই কাজ, নন্টেকে রাগানো। আমি শুয়ে পড়লাম। বেশ রাত হয়েছে। শুতে গিয়ে বারবার কারোর কথা মনে পড়ছে, আর রাগের থেকে চোখ লাল হয়ে যাচ্ছে। আমি অন্য চিন্তা মাথায় নিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। কাকু অফিস চলে গেছে, চাচি আম্মু রান্নাঘর, দিয়া বসে বসে টিভি দেখছে। বোন নন্টে উঠে নে। শয়তান কি এখন উঠবে? সারা রাত মেয়েদের সাথে চ্যাটিং করবে আর ভোরবেলায় ঘুমাবে। তবে 70% ফেক আইডি। বলিস কি? আমার 4টা আইডির সাথে চ্যাটিং করে। নন্টে তো একদম শেষ। যা গিয়ে ডেকে দে, আজকে কলেজ যাব। কলেজ? তাও তোরা? আমি কি স্বপ্ন দেখছি? বেশি না বকে যা গিয়ে ডেকে নিয়ে আয় নন্টেকে। সাদিয়া বলে গেল নন্টেকে ডাকতে। আমি বসে এলাম, নন্টে আসলো। আমরা খেয়ে দিয়ে চলে গেলাম কলেজ, আর সাদিয়া স্কুলে। এবার ক্লাস 9-এ পড়ে সাদিয়া। আমি আর নন্টে কলেজে যাচ্ছি। কলেজে প্রায় পৌঁছে গেছি, তখন দেখি কয়েকটা হিজড়া যাচ্ছে। এই নন্টে দেখ, তোর প্রজাতির মাল যাচ্ছে। শাওন আমাকে তারা শুরু করে দিল, ধরতে পারলে পিটাইবে, আর সবার সামনে একটা পেস্টিজ আছে তো। আমি দৌড়ে কলেজ ঢুকলাম। পিছনে তাকে ঢুকতে গিয়ে আজও কারোর সাথে ধাক্কা খেলাম, তবে আজকে নরম শরীর।
আমি তাকে দেখি একটা মেয়ে, মেয়ে বললে ভুল হবে, একদম অপসরি। এত সুন্দর একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছি, আজকে তো পিয়াল তো শেষ। আছে আছে, সবাই আছে। কি আছে আছে করছো, পাগল হলে নাকি? না, আপনি বলবেন না যে বাসায় মা বোন নেই, বেয়াদব লুচ্চা, তাই বলছি বাসায় মা বোন সবাই আছে। আমার কথা শুনে মেয়েটা একটা হাসি দিল, আমি তো ওর হাসি দেখে ফিদা হয়ে গেছি। হাসেন কেন? তোমার কথা শুনে। কলেজের ছেলেরা মেয়েদেরকে ধাক্কা মারবে, প্রেম করবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া মালটা তুমি জোস। বলে মেয়েটা আমার পিঠ চাপড়ে দিয়ে চলে গেল। ওই যখন আমার পিঠে হাত রাখছিল, আমার সমস্ত শরীরে তখন কারেন্ট উৎপাদন হচ্ছিল। কি হাসি, কি মায়াবী চেহারা, কি কথা বলার স্টাইল। আমি তো হা করে দাঁড়িয়েছি। তো ননটা এসে ডাক দিলে আমি স্বাভাবিক হই। কিরে ভাই, তুই ওইরকম অ্যাস্টসি হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? ফিদা হয়ে গেছি, কারোর প্রেমে পড়ে গেছি। ভাই তুই ওই কফু কালারের লেহেঙ্গা পরা মেয়েটার সমস্ত ডিটেলস আমাকে এনে দিবি। তুই যা চাইবি আমি তোকে দেবো। সত্যি বলছিস? যা চাইবো তাই দিবি? হ্যাঁ, যদি তুই ওই মেয়ের ডিটেলস আমাকে দিতে পারিস, তবেই তুই যা চাইবি তাই পাবি। আচ্ছা, কলেজ শেষে সব পেয়ে যাবি, ডোন্ট ওয়ারি। ননটে চলে গেল সে মেয়েটার পিছু। আমি পারি না কিভাবে মেয়েদের পরিচয় খুঁজে বের করতে হয়, কিন্তু ননটে তাতে উস্তাদ। আমি গিয়ে ক্লাসে বসলাম। একটা ক্লাস শেষ হতেই ননটা এসে বলল, ভাই আমি যা চাইবো তাই দিবি। তুই বলেছিলি তো আমাকে এখন 2000 টাকা দে। পাইছিস মেয়েটার খোঁজ খবর? 14 গোষ্ঠীর পরিচয় নিয়ে আসছি। ওর নাম কি রে? আগে টাকা দে। এখন তো মাত্র 2000 চাইছিস, কিন্তু সব কিছু বলার পর আমি তো ভাবছিলাম তোকে 4000 টাকা দেবো। তো মেয়ের নাম হলো মিম, 2 ক্লাস জুনিয়র, বাবা মার একমাত্র মেয়ে, আমাদের কলেজেই পড়ে, আর বাবার বেশ টাকা আছে। টাকা চাই না, ওই মেয়েকে চাই। কিন্তু আমাকে এবার টাকা দে। হাত পাত। ননটে হাত পাতলো, আমি ওর হাতে একটা চাটি দিলাম। এটা কি? টাকা দে। কিসের টাকা? আমার পারিশ্রমিক। বাসায় গিয়ে কাকুর সাথে বলবো যে তুই মেয়েদের দালাল হয়ে গেছিস। মেয়েদের পিছু ঘুরে তাদের পরিচয় জোগাড় করা তোর কাজ। আমাকে ব্ল্যাকমেল করছিস? ঠিক আছে, তোর ওই অভিশপ্ত টাকা আমার লাগবে না। তবে মনে রাখিস, ওই মেয়ের ফেসবুক আইডি পর্যন্ত নিয়ে এসেছিলাম। ভাই বল না, আমার মেমের ফেসবুক আইডির নাম কি? যা, বলবো না। ঠিক আছে, বাসায় গিয়ে কাকুকে বলবো যে তুই হিজড়া থেকে শুরু করে বিপদ লিঙ্গের সবাইকে ডিস্টার্ব করছিস। আর সাক্ষী দেবে সাদিয়া। আমি তোর আইডির লিঙ্ক ওর বান্ধবীর কাছে দিয়ে দিছি। ওর বান্ধবী বাসায় গিয়ে তোর আইডিতে ওই মেয়ের লিঙ্ক দিয়ে দিবে। লাভ ইউ নন্টে। যা এখান থেকে। ব্ল্যাকমেল করে এখন আসছে প্রীত দেখাইতে। আমি আর নন্টে কলেজে শেষ করে বাসে যাচ্ছি, তখন দেখি আমার মনে রানীও বাসে যাচ্ছে। দেখেই আবার হার্টবিট বেড়ে গেল। ভাই নন্টে। বল। ভাই তোর ভাবি যাচ্ছে। তুই বিয়ে করলি কবে? করি নাই, তবে করব। ওই দেখ মিম, তোর ভাবি। তোকে ওই মেয়ে বিয়ে করবে? হ্যাঁ করবে। জানা গিয়ে তোর ভাবিকে একবার আই লাভ ইউ বল, দেখি রিয়াকশন কেমন হয়। বিয়ে করবি তুই, আর আমাকে কেন বলতে বলছিস? দেখতে চাই তোর ভাবির রিয়াকশন কেমন, কতটা রাগে তোর ভাবি। না, আমি পারবো না। ত্যায্যপুত্র হতে চাস? ভাই লোকজন কমে যাক তখন বলবো, এভাবে ব্ল্যাকমেল না করলেও পারতিস। চুপচাপ ফলো কর। আমি আর নন্টে মিমের পিছু করতে লাগলাম। একটু ফাঁকা হতে নন্টকে জোর করে পাঠিয়ে দিলাম মিমের কাছে। দেখতে চাই ওর রিয়াকশন কেমন, ভালোবাসি বললে কি করে। নন্টে ওর পিছু পিছু যেতে লাগলো। যে লোকজন কম, নন্টে অমনি বললো আই লাভ ইউ। সাথে সাথে খুব জোরে নন্টের মিষ্টিকাল একটা থাপ্পড় মেরে দিল। নন্টে ভয়ে দৌড় দিয়ে পালিয়ে চলে আসলো। কিরে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, বেয়াদব, মেয়ে দেখলেই উস্কানি ওঠে। কিন্তু বেচারা নন্টে দৌড়ে বাসে চলে গেল। এই মেয়ে ভালোবাসার কথা শুনে রেগে যায়, কিন্তু আমি ওর এই রাগে চোখে আমার জন্য ভালোবাসা ফোটাবো। এই মেয়েকে তো ছাড়া যাবে না, রাগলেও তো বেশ সুন্দর লাগে। ওই মেয়ে তো এই বাড়িতে চলে গেল, তার মানে এটাই ওর বাসা। আমার শ্বশুর বাড়ি এত সুন্দর। আমি হাসতে হাসতে বাসায় চলে আসলাম। এসে দেখি নন্টে রুমে শুয়ে আছে। ভাই নন্টে মন খারাপ নাকি? ভুলে গেছে ভাবির থাপ্পড়। নন্টে আমাকে বালিশ দিয়ে পিটাইতে লাগলো। কুত্তা, তোর জন্য এই প্রথম কোনো মেয়ে আমাকে থাপ্পড় মারলো। ভাই মেয়ে বলছিস কাকে? ওটা তো তোর ভাবি হয়। আর ভাবিকে কি কেউ আই লাভ ইউ বলে? ভাবির সাথে দুষ্টুমি করতে গেলে তো মারবেই।
আমাকে ব্ল্যাকমেল? আমি তোকে অভিশাপ দিলাম, ওই মেয়ে যেন তোকে কোনোদিন না ভালোবাসে, আর বাসলেও খুব ঝগড়া হবে, তোর জীবন শেষ করে দেবে। আমি চলে আসলাম। বেচারা ননটা অনেক রেগে আছে। আমি খেয়ে দিয়ে রুমে শুয়ে পড়লাম। বিকেলবেলাতে ননটাকে ডাকছি, ভাই ননটে চল না তোর ভাবির বাসার দিকে যাই। আমাকে মেরে ফেলে দে, আমি যাব না। তুই আবার গিয়ে আব্বুকে বল, তবুও যাব না। ননটা রেগে আছে, এখন না নিয়ে যাওয়াই উত্তম। তার থেকে নিজেই যাই, যদি দেখা যায় তবে ননটাকে দেখে রেগে যাবে। আমি সাইকেল নিয়ে ওর বাসায় সাইড দিয়ে চক্কর মারছি। 10-15 মিনিট পর বের হলো, ঘাড়ে ব্যাগ, তার মানে পড়তে যাচ্ছে। এখন তো সাদা পরি, সাদা একটা 3 পিস পরে আছে, সাদার উপর মিষ্টি কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা, একদম আমার বউ বউ লাগছে। আমি ওর পিছু নিলাম। একটু ফাঁকা হতেই আমি সাইকেল নিয়ে ওর সামনে দাঁড়ালাম, গিয়ে নায়ক বাপার যে স্টাইল নিয়ে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সর্বনাশ, মরেই যাব। মিম নিচু হয়ে নিজের স্যান্ডেল তুললো আমাকে পেটানোর জন্য। আমি তাড়াতাড়ি সাইকেল নিয়ে নিজেকে বাঁচানোর জন্য ছুটতে লাগলাম। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা, আমাকে তো আজকে। তবে শুনতে পেলাম, ওই দাঁড়া, নিয়ে যা তোর ভালোবাসা। বিয়াদপি করার জায়গা পাস না বুঝি? না থাক, বলবো না। এত রাগ তো সমস্যা নেই, আমার তো রাগি বউই চাই, গুলুমুলু রাগি বউ। আমি সাইকেল নিয়ে বাসায় আসলাম, সোজা নন্ডের রুমে চলে গেলাম। কিরে ভাই, তোকে কি পিঠাইছে নাকি যে এত হাঁপাচ্ছিস? আর বলিস না, তোর ভাবি অনেক জেদি, তো আমিও কম কিসে, আমিও দৌড়ে চলে আসলাম। কেন, তোকেও কি থাপ্পড় মেরেছে? না, আমাকে ননটাকে বলে দেবেন যে আমাকে বারবার জন্য স্যান্ডেল তুলেছিল, তাহলে খুব পস্তাবে। কি? আমি আমার মনের কথা বলছিলাম, কিন্তু লোকজন চলে আসে, তাই মেম কিছু বলে নাই। আমি বলে দিলাম, ওই মেয়ে তোকে কোনোদিন ভালোবাসবে না। বালাই শাক, বালাই শাক। ওই মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে, আমি তো ওর ব্যবস্থা নেবই নেব। ভাই তোর ভাবি লাগে, ওই মেয়ে আর ভাবিকে উল্টাপাল্টা কিছু বললে তো মারবেই। ভাবির গুষ্টি পিন্ডি। তুই যদি ওই মেয়ের সাথে আমাকে সেটেল করে দিতিস, তাহলে বিশ্বাস কর তোকে আমি সারা জীবন ফ্রিতে সামোসা খাওয়াবো। আমি তাও ওই মেয়ের সাথে? কখনই না। তখন সাদি আসলো। সাদি, জানিস আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলছি, কিন্তু তোর এই ভাই বাধা দিতেছে। এই উগান্ডা, তুই বাধা দিতেছিস? তবে ভাই, তুই চিন্তা করিস না, শকুনের কুনজরে তোর কিচ্ছু হবে না। তো মেয়েটা কে রে? জানি না, নাম মিম, আমার থেকে 2 ইয়ার জুনিয়র, তবে একদম ডানাকাটা পড়ি। পড়ি না পেতনি, হাতে কি চোর? ওই মেয়ের হাতের জোর তা তুই জানলি কিভাবে? নিশ্চয় আগে লুচ্চামি করছিস। সে তোকে জানা লাগবে না, তোরা যা তো, ভাগ। দূর হারামি। তবে ভাই, তুই চিন্তা করিস না, ওই মেয়ে তোর বউ হবে, দেখিস, মিলিয়ে নিস। তোর মুখে ফুল চন্দন পড়ুক। আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছি, আর ননটাকে বিভিন্নভাবে বিরক্ত করছি। রাতে চাচি আম্মু খেতে ডাকলো, আমরা সবাই বসে বসে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, তখন চাচু আসলো, হাতে ফোন, তবে চিন্তিত। ইয়ার, বলছিলাম কি তোর সাথে কেউ কথা বলবে, খুব কান্না করছে। কে? দিয়া। দিয়া তোর সাথে একটু কথা বলবে। ওর সাথে একটু কথা বল। দিয়া তো ছেলে মানুষ, ও তো কোনো ভুল করেনি, তো ওর সাথে কেন কথা বলছিস না? আমি কোনো দিয়েকে চিনি না, আর কারোর সাথে কথা বলতে চাই না। ফোনের স্পিকার দেওয়া। দিয়া তো তোর বোন, তো নিজের বোনের উপর কি রাগ করে থাকবি? আমার একটাই বোন, সে হলো সাদিয়া। আমি কোনো দিয়া টিয়াকে চিনি না। আমি তখন স্পষ্ট শুনতে পেলাম ফোনের উপাস থেকে কেউ ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। আমি রুমে এসে দরজা বন্ধ করে বালিশে মুখ চেপে কান্না করে ফেললাম। যতই অভিমান রাগ জমে থাকুক, আমি তো তাদের এখনও মন থেকে ভালোবাসি, কারণ তারাই তো আমার সব। আমার পাগল বোনটা হয়তো এখন আমার মতো কান্না করছে, কিন্তু তারা আমার সাথে যে ব্যবহার, যে অন্যায় করছে, আমি তো বেঁচে থাকতে কোনোদিন তাদেরকে আমার এই মুখ দেখাবো না। আমি রাতে শুয়ে শুয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে বসলাম। আমার পাশে এসে সাদিয়া বসলো। চোখ মুখ সব ফুলে গেছে। বেশি ঘুমানোর জন্য তুই নন্ডাকে ডেকে দে, আমি কলেজে যাব। ও উঠেছে, আসছে, চল খেয়ে নে। আমরা সবাই খেয়ে দিয়ে কলেজে, আর সাদিয়া স্কুলে চলে গেল। ভাই নন্ডে, তোর ভাবি করে একটু দেখ না। আমি পারবো না, থাক তুই, আমি গেলাম। যাক, শালা নন্ডে চলে গেল। আমি খুঁজতে লাগলাম মিমকে। কোথায় সেই মিম? আমি খুঁজতে খুঁজতে দেখতে পেলাম কলেজের গেট দিয়ে মিম ঢুকছে। দেখে আবার ক্রাশ খাই খাই। আমি ওর দিকে এগিয়ে গেলাম।
হ্যালো, শুভ সকাল। মিম আমার দিকে তাকালো। তুই কালকে তোকে তাড়াই দিলাম, তো এখন আবার আসছিস? বউ তো একটু দুষ্টুমি করে, তাড়াতাড়ি দিতে পারে, তাই বলে কি বর ছেড়ে চলে যাবে? কে আপনার বউ? কেন, তুমি? পাবলিক প্লেসে পিটুনি খাবি, যা ভাগ। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর। আমি তো তোমাকে নিজের বউ করে ছাড়বই। মিম রেখে আমার দিকে তাকালো। রাগলে যে নাগের ডগায় ঘাম ঝরে লাল হয়ে যায়। এইভাবে রাগে চোখে তাকিও না, আমি তো মরে যাবো তোমার মায়ায়। আমার সামনে থেকে যা, তা না হলে কালকের মতো আবার কিন্তু স্যান্ডেল দিয়ে। যাচ্ছি, তবে চিন্তা করো না, আমি তো তোমাকে নিজের বউ বানাবই। চুটকি। কে চুটকি? আমি মিম। তুমি আমার থেকে অনেক ছোট, আমার থেকে অনেক খাটো, তাই আজ থেকে তোমাকে তো ছুটকি বলেই ডাকবো। লাভ ইউ চুটকি। আমি বলেই দৌড় দিলাম। ছুটকি। আমি তো ওকে নিজের করে নেবই নেব। আমি ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। আমি ক্লাসে মন দিলাম। ক্লাস শেষে আমি টিফিনে আমার চুটকিকে খুঁজতেছি, দেখি মিম একটা গাছের নিচে বসে বসে বই পড়তেছে। আমি গিয়ে, চুটকি কি পড়ছো? দেখুন, আপনাকে আমি ভালো মুখে বলছি, আমাকে বিরক্ত করবেন না, প্লিজ যান এখান থেকে। আমি গিয়ে ওর পাশে বসলাম, তবে দূরত্ব বজায় রেখে। আই লাভ ইউ চুটকি, তোমার প্রেমে পড়ে গেছি, আমাকে টেনে তোলো। দেখুন, আমি ভালোবাসি না, আর প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আমি কিন্তু প্রিন্সিপালের কাছে নালিশ দেব। ডরাই না, ভালোবাসি, আর সবসময় তোমাকে ভালোবাসবো। আমি আপনাকে চিনি না, জানি না, আর ভালোবাসি বলেই আমাকে কি ভালোবাসতে হবে? কেন বিরক্ত করছেন? তো জেনে নাও, আমি পিয়াল, আর আমি তোমার ভালোবাসা, আমি পাশে থাকি, আর সব বিয়ের পর জানবে। আপনি কি পাগল? তোমার প্রেমে আমি পাগল। দেখুন, আপনার যদি প্রেম করতে ইচ্ছে করে তো প্লিজ অন্য মেয়ে দেখুন, আমি প্রেম করব না। তোমাকে ভালোবাসি, আর তুমি বলছো অন্য মেয়ে দেখতে? এটা কেমন কথা চুটকি? আমি কিন্তু রেগে যাচ্ছি। সত্যিই ভালোবাসি তোমাকে মিম। তুমি কি ভাবছো আমাকে থাপ্পড় মারলে আর আমি তোমার পিছু ছেড়ে দেবো? এখন তো আরো বেশি করে তোমার পিছু নেব। সবাই বলে না, প্রথমে ঝগড়া, তারপর ভালো লাগা, তারপর ভালোবাসা, তো এটাই শুরু। যান তো এখান থেকে, তা না হলে আমি কিন্তু এক্ষুনি প্রিন্সিপালের কাছে চলে যাব। এখন যাচ্ছি, তবে খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি গেলে হাত ডলতে ডলতে চলে আসলাম। মেয়েটা বেশ সুন্দর, করে থাপ্পড় মারতে পারে, তার মানে ভালোবাসতেও পারবে। ওরে ননটে, তোর ভাবি খুব ভালো। আমি গিয়ে বাকি ক্লাস করে নিলাম। কলেজ ছুটি হলো। আমি আর ননটা আগে থেকে গেটের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখি মিম আর ওর বান্ধবীরা আসতেছে। চুটকে, বাসায় যাচ্ছ নাকি? মিম রেগে ফুলতেছে। ওর বান্ধবী তিশা বলল, মিম, তোর নাম চুটকি? আমরা জানতাম না তো। আর আপনি কে? ও মিম, চুটকি বলে না? আমি ছানি, চুটকির গার্লফ্রেন্ড। আর তুমি তো ওর বান্ধবী। হুম। আমার চুটকিটা আমাকে ভালোবাসে না, অভিমান করে আছে। মিম কোনো কিছু না বলে রাগে ফুলতেছে। তিশা চল, এইসব বাজে ছেলেদের থেকে দূরে থাকবি, এদের বললেও লজ্জা হয় না। মিম তিশার হাত ধরে টেনে নিয়ে চলে যেতে লাগলো। আমি আর নন্টে ওদের পিছু নিলাম, তবে মিম খুব দ্রুত হেঁটে চলে যেতে লাগলো। বিকালে দেখা হবে চুটকি। মিম ওর বাসায় চলে গেল। আমি দৌড়ে তিশার পিছু নিলাম। তিশার সাহায্য লাগবে। ওই বান্ধবী, শোনো, কি ভাইয়া বলুন। তুমি না খুব ভালো আর অনেক কিউট। ধন্যবাদ ভাইয়া। এই মিমের নাম্বার দাও তো। মাফ করবেন ভাইয়া, পারবো না। আচ্ছা, ফেসবুক আইডিটা তো দাও প্লিজ, তুমি কিন্তু অনেক ভালো। আপনার আইডির নাম বলুন, আমি খুঁজে আপনার কাছে মিমের আইডির লিংক দেব। প্রমিস? দেব বললাম তো। থ্যাংক ইউ বান্ধবী। আমি আমার আইডির নাম বলে চলে আসলাম। দুপুরে খেয়ে দিয়ে শুয়ে আছি। আমি ফেসবুকে গেলাম। কিছুক্ষণ পর দেখি তিশার নামে একটা মেয়ে রিকোয়েস্ট দিল। সাথে সাথে রিকোয়েস্ট গ্রহণ করে মেসেজ দিলাম, বান্ধবী নাকি? হ্যাঁ ভাইয়া। তো বান্ধবী, আমার বউয়ের আইডির লিঙ্ক দাও। দিচ্ছি। তিশা একটা লিঙ্ক দিল। আমি সাথে সাথে ঢুকে পড়লাম সেই লিঙ্কে। আমার বউয়ের ফেসবুক অ্যাকাউন্ট। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বা আমার বউ যে পিওর সিঙ্গেল, আর এতে তো কোনো ছেলে ফ্রেন্ড নেই। আমার রিকোয়েস্ট তো ঝোলা রাখবে। সাথে সাথে লগ আউট করে আমার যে কটা ফেক আইডি আছে
সব কটা থেকে রিকোয়েস্ট দিলাম, টোটাল 10টা হবে। এই আইডিগুলো নন্টকে ঘোরানোর জন্য খোলা। বেচারা সিঙ্গেল ননটাই। আমি ননটার রুমে চলে গেলাম। ভাই তোর ভাবির ফেসবুক আইডি পেয়ে গেছি। আইডি দিয়ে পানি খাস, তোর এই ফাটাফুটে অ্যাকাউন্ট দেখলে সাথে সাথে ব্লক করে দেবে। এই ঝিঙে, আমার রিয়েল আইডি দিয়ে তো অ্যাড দিই নাই। আমার যতগুলো ফেক আইডি ছিল তোকে ঘোরানোর জন্য সেগুলোতে অ্যাড দিয়েছি। মানে? ওই যে নুসরাত, ফারিয়া, কবিতা, ঋষিতা, সুমি, সুমাইয়া, লিজা, তুবা, মিষ্টি, যাদের সাথে তুই চ্যাটিং করিস, ওগুলো যে গোবওয়ালা মেয়ে। হারামি, তোকে আমি। ভাই রাগ করিস না, মিমের সাথে আমার সেট হয়ে গেলে তিশাকে তোর দিয়ে দেবো। তুই এর আগেও বলেছিলি কিন্তু। তিশাকে তোর পছন্দ হয়? তিশা কি ভালোবাসবে আমাকে? নন্টে তো তিশাকে পছন্দ করে। আমি কিছু না বলে একা একা চলে গেলাম মিমকে দেখতে, কারণ 4টার সময় মিম পড়তে যাবে। আমি ওর বাসা থেকে কিছুটা দূরে অপেক্ষা করতে লাগলাম। তখন থেকে মিম বের হলো। বাসা থেকে কিছু দূর যেতেই আমি মিমের পিছু নিলাম। ওই চুটকি, দাঁড়াও আমি আসছি। মিম পিছনে তাকালো। আপনার কি লজ্জা একটু কম আছে? আমার পিছু কেন নিচ্ছেন? কই পিছু নিয়েছি? আমি তো তোমার সাথে আছি, আর আমি তো ভালোবাসি, তাই তোমাকে দেখতে আসলাম। দেখুন, আমি আবারও বলছি, প্লিজ আমার পিছু ছেড়ে দিয়ে অন্য মেয়ের পিছু নেন। আমি কোনো দিনই রিলেশনে করব না। আমি তো তোমাকে চাই চুটকি। আমি মিম, কেন বারবার আমাকে অন্য নাম দিয়ে ডাকছেন? আমি তো তোমাকে চুটকি বলেই ডাকবো, তুমি তো আমার চুটকি, শুধু আমার। প্লিজ চলে যান। আপনার সাথে আমাকে দেখলে সবাই খারাপ ভাববে। কেউ কিচ্ছু ভাবে না, আমি তো আমার বউয়ের পিছু যাচ্ছি, তাতে যদি অন্যের ফাটে তো আমার কি? আমি চাই না আপনার সাথে খারাপ ব্যবহার করতে, তাই বলছি প্লিজ আমাকে বিরক্ত করবেন না। তুমি যত খারাপ ব্যবহার করবে আমার ভালোবাসা ততই বৃদ্ধি পাবে। আমি কিন্তু আপনার এখনো পর্যন্ত ভালো মুখে কথা বলছি, তো প্লিজ আমার থেকে খারাপ কিছু আশা করেন না। চলে যান আর আমাকে বিরক্ত করেন না। দেখি মিম তো পড়তে চলে গেল, কি আর করব? বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর মিম বের হলো। কিছুদিন যেতেই মিম বের হলো। মিম যে পথ দিয়ে যায় সেই পথটা বেশ নিরিবিলি, লোকজন অনেক কম। আমি আবার পিছু নিলাম। চুটকি, কেমন পড়লে? আপনি আবার আসছেন? আমি তো চলে যাইনি, তো কেন আসবো? কি জন্য দাঁড়িয়ে আছেন? আমার চুটকিটা একা একা বাসে যাবে, বউ লাগবে, তাই আমি আমার চুটকিকে বাসে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। মিম তো আমাকে সহ্য করতেই পারছে না। এভাবে মিমকে বিরক্ত করতে করতে বাসে চলে আসলাম। রাতে খেয়ে দিয়ে শুয়ে আসি, ফেবুতে ঢুকলাম। আর বাস, সব কটা রিকোয়েস্ট গ্রহণ করছে। বাহ, আমার বউয়ের নামের পাশে যে সবুজ বাতি জ্বলছে। মেসেজ দিলাম, কেমন আছেন? ভালো। কে আপনি? আপনাকে কিন্তু বেশ সুন্দর দেখতে। কে আপনি? নাম বলুন। তোমার চোখ, নাক, তোমার হাসি সবকিছুই সুন্দর। কে আপনি প্লিজ বলুন, নাম কি? চুটকি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার। আপনি আমার আইডি পেলেন কিভাবে? আর ফেক আইডি দিয়ে আমাকে বিরক্ত করছেন। চুটকি, কি করছো? সত্যি তোমাকে অনেক ভালোবাসি চুটকি। আই হেট ইউ। আই লাভ ইউ চুটকি। ওমা, ব্লক করে দিল। তো সমস্যা নেই, আরও 9টা আইডি আছে। আর আছে তিশা। আমি হাসতে হাসতে আর পুরনো স্মৃতি নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমি সকালে ঘুম থেকে উঠে গুছিয়ে ননটাকে নিয়ে কলেজে চলে গেলাম। আমি কলেজের গেটের পাশে অপেক্ষা করতে লাগলাম আমার চুটকির জন্য। বড্ড ভালোবেসে ফেলেছি। কিছু সময় পর দেখি চুটকি চলে আসছে। ওই চুটকি! আমি মিমকে দেখে যত খুশি হয়েছি তার থেকে 1000 গুণ মিম রেগে গিয়েছে আমাকে দেখে। মিম যেতে লাগলো আর আমি মিমের পেছনে পেছনে। চুটকি, আই লাভ ইউ। দেখুন, আমি কিন্তু প্রিন্সিপালের কাছে যাব। তো যাও না, আমি কি ভয় পাই নাকি স্যারকে? আপনার কি লজ্জা কম? আমার প্রচুর লজ্জা, দেখছো না ফুল প্যান্ট পরে আছি। আমি কিন্তু প্রিন্সিপালের কাছে যাব। আমাদের বিয়ের দাওয়াত দিতে। দাঁড়ান, দেখাচ্ছি মজা। মিম তো উপরে প্রিন্সিপালের রুমের দিকে যাচ্ছে, আমি ওর পিছু পিছু যেতে লাগলাম। মিম তো সত্যি প্রিন্সিপাল রুমে চলে গেল। স্যার, একটা বাজে ছেলে আমাকে প্রতিদিন কলেজে আসার সময় প্রচুর ডিস্টার্ব করছে। আমাদের কলেজে মেয়েদের ডিস্টার্ব করছো? এত বড় সাহস কে সে? মেয়েরে তার চামড়া গুটিয়ে দেব। আসসালামু আলাইকুম স্যার, সেই ছেলেটা যে আমি। তুমি এই মেয়েকে বিরক্ত করছো, কিন্তু আমি যতদূর জানি তুমি তো মেয়েদের সাথে কথা বলো না। স্যার, এর পেছনে রয়েছে প্রশান্ত মহাশয়ের ন্যায় বিশাল কাহিনী। এত বড় কাহিনী? হ্যাঁ স্যার।
তাই একটু ছোট করে বলো তো শুনি। আমি স্যারের চেয়ারের পাশে সরে গিয়ে স্যারের কানের কাছে বলতে লাগলাম, স্যার মিমের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। মিম আমার হবু বউ। আমাদের মধ্যে এখন মান অভিমানের পালা চলছে। স্যার বড্ড ভুল বোঝাবুঝি। কেউ আমার নামে কাঠি করছে, আমি নাকি অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে। কিন্তু স্যার আমি কি ওই রকম? মোটেও না। তো স্যার একটু বুঝিয়ে বলুন না আমি খারাপ না, আর আমার সাথে যেন ঝগড়া না করে প্লিজ স্যার। শোনো মিম, আরফান খুব ভালো ছেলে, ওর অন্য মেয়ের সাথে কিছু নেই, আর ওর ওপর অভিমান করে থেকো না। যাও আগের মতো আবার মিলেমিশে থাকো। স্যার আমি বলে দিয়েছি আর কোনো দুষ্টুমি করবে না। যাও মা যাও, আর ঝগড়া করো না। আর আরফান তুমি ওর সাথে সব কথা শুনে চলো। কিন্তু স্যার। যাও ক্লাসে যাও। মিম রাগ করে অফিস থেকে বাইরে হয়ে গেল। আমি ওর পিছু পিছু যেতে লাগলাম। কি বলেছিলাম না, স্যার কিছু করতে পারবে না, শুধু শুধু স্যারকে বলতে আসা। আমি আপনাকে ভালোবাসি না তো কেন কুকুরের মতো পড়ে আছেন আমার পিছন? যান গিয়ে অন্য মেয়ে দেখুন। আমি তো আমার চুটকিকেই ভালোবাসি, তাই আমার সামনে সেই আসুক, কোনো বল পাবে না, শুধু চুটকি ছাড়া। আমার নাম চুটকি না, আমার নাম মিম। তো কি হয়েছে, সবাই তোমাকে মিম বলে, কিন্তু তুমি তো আমার স্পেশাল, তাই আমি চুটকি বলে ডাকবো। আপনি আমাকে কোনো দিন পাবেন না, তাই বলছি আপনি অন্য মেয়ে দেখুন, এতে আপনার ভালো। আরে পাগলি, আমি যে তোমাকে ভালোবাসি, আর আমি তো তোমাকেই বিয়ে করব। আপনি এখনো পর্যন্ত আমার কাছ থেকে খারাপ ব্যবহার শোনেন নাই, তাই বলছি আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করবেন না, আর যেন আপনাকে আমি না দেখি। করো না, দেখি কত খারাপ ব্যবহার করতে পারো। দেখি তোমার খারাপ ব্যবহারটা বড় নাকি আমার ভালোবাসাটা। মিম কোনো কথা না বলে ক্লাসে চলে গেল, আর আমি আমার ক্লাসে। আমি ক্লাস করে ছুটি দিলে সবার আগে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি মিমের জন্য। ননটে থাপড় খেয়ে আর মিমের সামনে আসছে না। মিম তো আগাইয়া। ওই চুটকি, বিয়ের পর বেবি নেবে কয়টা? বিয়ে? কার বিয়ে? আমার আর তোমার। তোমাকে তো ভালোবাসি, আর তোমাকে বিয়ে করব। আচ্ছা, এত সোজা কথা তোমার মাথায় কেন যাচ্ছে না? আমি তোমাকে ভালোবাসি না তো কেন আমাকে বিরক্ত করছেন? যান গিয়ে অন্য মেয়েদের লাইন মারুন। অন্য মেয়ে? অন্য মেয়ে কেন বারবার ওই কথা বলছো? এবার বললে তো মায়ের খাবে। আপনি কি আমাকে বলছেন? সরি চুটকি, আমার একটু রাগ হয়েছিল তাই। বিয়ের পর তুমি দুষ্টুমি করবে, আর আমি তোমাকে রেখে গিয়ে বকা দেবো, আর তুমি ভয়ে ঠোঁট ফুলে মন খারাপ করে বসে থাকবে। আমি তখন গিয়ে তোমার রাগ ভাঙাবো, ভালোবেসে নিজের বুকে টেনে নেবো, তখন তোমার রাগ ভেঙে যাবে। এত ওভার কনফিডেন্স ভালো না। আমি কোনো দিন আপনাকে বিয়ে করব না। আমি তো তোমাকে বিয়ে করব। আমি মিমকে রাগাতে রাগাতে বাসায় চলে আসলাম। এসে খেয়ে নন্টের সাথে রুমে শুয়ে আছি। ভাই নন্টে, তোর ভাবিরা তো রাগ কেন? তোকে ওই মেয়ে কোনোদিন বিয়ে করবে না। হ্যাঁ রে ভাই, আমি যাদের বড্ড বেশি ভালোবাসি তারা আমাকে পর করে দেয়। দেখ, তোর সাথে সবসময় ঝগড়া করি, তোকে হেনস্থা করি, কিন্তু তুই আমাকে পর করে দিস না। সবাই এত বেইমান কেন রে ভাই? ভাই মন খারাপ কেন করছিস? তুই তো কথা দিয়েছিলি যে আমার সামনে কোনোদিন কাঁদবি না, তো এখন কেন কাঁদছিস? না রে ভাই, কাঁদছি না, চোখের পানিগুলো বেশি হয়েছে তাই ঝরে পড়ে যাচ্ছে। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। তার ওই জন্য তো আমি এইভাবে বুকে পাথর চেপে মুখে হাসি নিয়ে বেঁচে আছি, আর সেই দিনে অপেক্ষা করছি। নন্টে, তুই দিশাকে পছন্দ করিস না? করি তো, কিন্তু ওই মেয়ে যে ভাবির মতোই ভয়ানক। তুই চিন্তা করিস না, তুই আজ রাতে দেখছিস তোকে SMS দেবে। কিভাবে দেবে? ওই মেয়ে আমার দিকে কেমন রাগিভাবে তাকায়, চোখ মোটা মোটা করে। তো কি হয়েছে? আচ্ছা আজ রাতে দেখা যাবে। আমি বিকালে মিমকে দেখবার জন্য যাচ্ছি, তখন দেখি কাকুর ফোনটা বাজতেছে। আমি রিসিভ করলাম। কণ্ঠটা শুনে চোখে পানি চলে আসলো। ফোনের ওপাশে আর কেউ না, আব্বু। শাহিন, আরফান কেমন আছে রে? আমার ছেলেটার শরীর ভালো আছে তো? আমার ছেলেটা কি ঠিক মতো খাওয়া দাওয়া করছে? আমার ছেলে বলাত ভুল, যদি আমি ওর যোগ্য বাবা হতে পারতাম তো কখনোই ওকে অবিশ্বাস করে মারতাম না। আমি খুব নিষ্ঠুর, নিজের ছেলেকে চিনতে পারি নাই। আমি স্পষ্ট শুনতে পেলাম আব্বুর কান্না। আমার ছেলেটার একটু খেয়াল রাখিস ভাই, ওর এই পৃথিবীতে কিন্তু তুই ওর আপন। জানিস তোর ভাবি আর দিয়া প্রতিদিন রাতে কান্না করে বালিশ ভিজিয়ে ফেলছে। আমি তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম। তো আমি কি কান্না করি না? বালিশ তো আমারও ভেজে। আমি সব অভিশপ্ত অতীত মনে করতে চাই না। আমি চোখের পানিগুলো মুছে একটু শান্তির খোঁজে চলে গেলাম মিমকে দেখতে।
আমি গিয়ে রাস্তার পাশে বসে আছি। মিম যে পথ পড়তে যায় সেই পথে আজকে একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে। পাড়ে বসে বসে মিমের জন্য অপেক্ষা করতে লাগলাম। আজ প্রায় 3 বছর পর আব্বুর কণ্ঠ শুনতে পেলাম। আমার বোনটাকে দেখি না, দিয়া নিশ্চয়ই অনেক অভিমান করে আছে। আমি কি জন্য যাব তাদের কাছে? তাদের চোখে তো আমি একটা ধর্ষক, কিন্তু আমি তো ধর্ষক না। পুরনো সেই সব কথা মনে করছি। তখন আমার চোখের সামনে কেউ তুড়ি বাজালো, তখন আমার ধ্যান স্বাভাবিক হলো। তাকে দেখি মিম। আমি তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। চুটকি, তুমি তো আজকে একটু লেট করলে কেন? বাসায় কি বিজি ছিলে? জানো তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। কি হয়েছে আপনার? আমার তো কিছু হবে না, কিন্তু তোমার একটা ফুটফুটে মেয়ে হবে, সেই হবে আমাদের মেয়ে। আপনি এখানে বসে কি ভাবছিলেন আর কান্না করছিলেন কেন? কই, আমি কেন কান্না করব? হ্যাঁ, তুমি কি পাগল হলে? আমার তো তুমি আসো, তো আমি কি জন্য কান্না করব বলো? পাগলি একটা। একদম মিথ্যে কথা বলবেন না। আমি আপনার সামনে 2 মিনিটের ওপর দাঁড়িয়ে আছি, কিন্তু আপনার খেয়াল নেই যে আমি আপনার সামনে। আপনি কিছু একটা তো ভাবছিলেন। ধুর, আমি কি ভাব? যাদের মনে কষ্ট তারাই ভাবে। আমার কিসের কষ্ট বলো? আমি তো অনেক হ্যাপি। তো আপনি কি আমার পিছু ছাড়বেন না? আমার থেকে খারাপ ব্যবহার পেতে চাইছেন? তুমি আমাকে মেরে ফেলো, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি বলবো ভালোবাসি তোমাকে। চুটকি। মিম বিজি করে কি বলে চলে গেল। আমি ওর পিছু পিছু যেতে লাগলাম। আমার বউয়ের কত লম্বা চুল। চুটকি, তুমি চুলে কি শ্যাম্পু দাও? হ্যাপি সুগন্ধ আসছে, আমাকে দেবে একটু তোমার ওই শ্যাম্পু? আমি কিন্তু আমার বাসায় জানাতে বাধ্য হব। তো আমি কবে আসবো তোমার বাসায়? আপনি কেন আসবেন আমার বাসায়? ও মা, তুমি আমাদের রিলেশনের কথা তোমার বাসায় জানাবে আর আমি আসবো না? শ্বশুর মশাইকে আমার সালাম দিও। আপনার ব্যবস্থা নেব কালকেই। আমি কিন্তু মিষ্টি খাই না। মিম পড়তে চলে গেল। আমি বসে বসে ফোনে গেম খেলে 1.5 ঘন্টা পার করে দিলাম। মিম বাসে যাচ্ছে, আমি মিমের আবার পেছন নিলাম। চুটকি, কেমন বলে? আপনার লজ্জা হয় না এত বলছি তা? ভালোবাসলে লজ্জা শরম লোপ পায়। আপনার এমনিতেই নেই। আচ্ছা, কি জন্য ভালোবাসবে না? তুমি তো অন্য জায়গাতে রিলেশন করো না, তো আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায় মিম? ভালোবাসা বললেই হলো? আপনি 1 সপ্তাহ আমার পেছনে ঘোরে বলছেন ভালোবাসেন, আর আমি নির্লজ্জের মতো আপনার হাত ধরে আপনার সাথে চলে যাব। কিন্তু যারা আমাকে জন্ম দিয়ে তিলে তিলে এ পর্যন্ত বড় করেছে, তাদেরকে আমি ভুলে যাব আপনার এই 1 সপ্তাহের পীড়িতের জন্য? তুমি আমাকে একবার ভালোবাসো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আপনি কেন? আপনি কেন? আমি কাউকেই ভালোবাসবো না। আমার পরিবার, আমার বাবা যার সাথে বিয়ে দেবে আমি তার সাথেই সংসার করব, কারণ আমি আমার বাবাকে ভালোবাসি। তাই ইচ্ছাতেই আমার ইচ্ছা। এই না হলে আমার বউ। তুমি তোমার বাবাকে আমার বিষয় নিয়ে একটু বলো, বাকিটা আমি সামলে নেব। কোনো দিনই না। আমি কোনো দিন বলবো না যে আব্বু আমি এই ছেলেকে ভালোবাসি। আব্বু আমার জন্য যেই ছেলে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। এই কথাটা আগে বলো নাই কেন? তাহলে তোমার পেছনে এন্ট্রি না মেরে শ্বশুরের পেছনে লাইন মারতাম। কি? আব্বুকে লাইন মারবেন? এই থুকু, আমি রাজি করবো। আর লাইন তো মারবো তোমার পেছনে। চুটকি, তুমি দেখে নিও, তোমার আব্বু মানে আমার শ্বশুর মশাই আমাদের চাঁদ মুখ দেখে সাথে সাথে বিয়ে দিয়ে দেবে। সেটা আব্বু জানে। আব্বু আমাকে যার সাথে বিয়ে দেবে তার সাথে আমি থাকবো। সুতরাং বিরক্ত করা বাদ দেন। মিমের বাসায় চলে এসেছে। চুটকি, সাবধানে যেও। আই লাভ ইউ চুটকি। আই হেট ইউ। আমি হাসতে হাসতে চলে আসলাম বাসায়। সন্ধ্যা হয়ে গেছে। আমি সোজা দৌড়ে নন্টার রুমে চলে গেলাম। ভাই নন্টা, লাইন ক্লিয়ার। মেয়ে রাজি হয়ে গেছে? না রে ভাই, তবে কালকে থেকে মিমকে লাইন মারবো না। কালকে থেকে লাইন মারবো তোর তালুই সাহেব মানে আমার শ্বশুরকে। ভাই, তোর শ্বশুরকে বিয়ে করবি, কিন্তু ছেলে ছেলে তো বিয়ে হয় না। দূর, আমি তো শ্বশুরকে রাজি করাবো যাতে তিনি আমাকে তার জামাই করেন। তিনি রাজি হলেই মিম রাজি। যাক কলা। তো কালকে থেকে মিশন শ্বশুর রাজি। আমি রাতে খেয়ে দিয়ে শুয়ে আছি। আজ আর একটা আইডিতেও লগ ইন করে দেখি মিম অ্যাক্টিভ। আমি মেসেজ দিলাম, আই লাভ ইউ। কে বকছেন? চুটকি, আমি বলছি, চিনতে পারছো না? আপনি আবার আর একটা আইডি দিয়ে? চুটকি, কি করছো? আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আরে পাগলি, এটা বিরক্ত না, এটা তো ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা। আপনার ভালোবাসা আপনার কাছে রাখুন, আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। লাভ ইউ চুটকি।
ব্লক খা। যাক কলা, এটাও গেল। আমি ফোনটা রেখে শুয়ে পড়লাম। পরে উঠে নন্ডকে ডাকলাম, আজ হাঁটতে বের হব। খবর আছে শ্বশুরমশাই ভোরে দৌড়াতে বের হন। আমি নন্ডকে জোর করে তুলে শ্বশুরমশাইয়ের বাসার সামনে অপেক্ষা করতে লাগলাম। এই তো গেট খুলে কেউ বের হলো। অন্ধকারে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। তিনি যে রাস্তা আলোতে আসলেন তার মুখটা দেখা গেল। আমি তো তার মুখ দেখে মাথা ঘুরে পড়ে গেলাম। আমি মনে হয় মিমকে আর পাবো না। আমার শ্বশুরাও কেউ না, তিনি স্বয়ং সেই স্কুটিওয়ালা যার সাথে জেসে পরে ঝগড়া করে বড় বড় কথা শুনিয়েছিলাম। ভাই তুই মিমকে ভুলে যা, এ জন্মে তুই মনে হয় মিমকে আর পাবি না। দেখে দেখ এই মালটাই কেন মিমের আব্বু হলো। ভাই তুই ওই টাকুর সামনে গেলি 440 শক করবে। কেন, যে সেদিন ওসব বাদরামি করতে গেলাম? ভাই এখন কি যাবি ওর সামনে? তুই পাগল নাকি? ওর সামনে গেলেই তো ছিঁড়ে খাবে। আর যদি বলে আপনার মেয়েকে ভালোবাসি, তবে লবণবিহীন আমাকে চিবিয়ে খেয়ে নেবে। প্ল্যান করে শ্বশুরমশাইকে বসে নিয়ে আসতে হবে। চল বাসে চল। আরে কত স্বপ্ন নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম বললেই শ্বশুরমশাই রাজি হয়ে যাবে, কিন্তু এ কি অবস্থা, তিনি কি রাজি হবে? সব ভাবতে ভাবতে বাসায় এসে নিরাশ হয়ে বসে এলাম। শ্বশুরকে কিভাবে ইমপ্রেস করা যায় সেটা ভাবতেছি। ভাই কি চিন্তা করছিস? ভাই আমার শ্বশুর কি রাজি হবে? দেখবি ভাই, তুই ওদের সাথে যে ব্যবহার করেছিস, বিশ্বাস কর আমি যদি থাকতাম কখনোই রাজি হতাম না। দেখ তোর শ্বশুর কি করে, ওই ভদ্র লোকটাকে কত কথাই না বললি। ভাই আমার কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছিস? ভাই আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি বল ভাই। আগে বাংলাদেশের মুভিতে দেখেছিলাম নায়িকার বাবাকে গুন্ডারা ধরে নিয়ে যেত, আর নায়ক তখন এন্ট্রি মেরে তার শ্বশুরকে রক্ষা করত গুন্ডাদের হাত থেকে, আর নায়িকার বাবা নায়কের ওপর ফিদা হয়ে যেত। ভাই নন্টে, আমি কোনো কালে নিশ্চয়ই ভালো কাজ করেছিলাম, তাই তোর মতো ভাই পেয়েছি। লাভ ইউ ভাই। আজকে বিকালে অ্যাকশন ফিল্ম হবে, তোর বোনদের তৈরি থাকতে বলিস। আচ্ছা চল কলেজ যাই। আমি নন্টে কলেজে গিয়ে গেটের সামনে আমার চুটকির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পর আমার চুটকি বলে আসলো, শুভ সকাল চুটকি, এই বসন্তের দিনে একরাশ গোলাপের পাপড়ির ভালোবাসা দিয়ে জানাই শুভ সকাল। আবার আমার মাথা খাবে। আপনাকে বলছি না আমার সামনে আসবেন না, তো কেন আসেন? আপনার লজ্জা করে না? একটা মেয়ের থেকে খারাপ ব্যবহার পাওয়ার এত শখ কেন? মেয়ে? কে মেয়ে? আমি তো আমার চুটকি, আমার ভালোবাসা। আপনার দুইটা পায়ে পড়ি, আমার পিছু নিয়েন না। আই লাভ ইউ চুটকি, শুধু একবার বলো ভালোবাসি, দেখবি তোমাকে রাজরানী বানিয়ে রাখবো। ঘৃণা করি, রাস্তা ছাড়ুন। মিম রেগে হন হন করে চলে যেতে লাগলো। কি অদ্ভুত মেয়ে, আমার ভালোবাসাটা এভাবে অবহেলা করছে। তবে যেদিন মিম আমাকে ভালোবাসবে, আমি নিশ্চিত আমাকে পাগলের মতো ভালোবাসবে। ভাই নন্টে ক্লাসে চল। এ কি, নন্টে তো দেখি রোম্যান্টিক সিনে ব্যস্ত, বাট আর তিশার দিকে হা করে তাকে হলো না, এদের কিছু একটা করতে হবে। আমি ক্লাস করে বাসায় আসলাম। মিম আগে থেকে বাসায় চলে গিয়েছিল, তাই আর পিছু নিতে পারেনি। বাসায় এসে ফেসবুকতে গিয়ে দেখি মিম অ্যাক্টিভ। চুটকি কি করছো দুপুরে? আপনি আবার? এটাও আপনার আইডি? প্লিজ মিম, আমার সাথে আর খেলা করো না। বিশ্বাস করো তোমাকে অনেক ভালোবাসি। তুমি কেন এমন পাগলামো করছো? আমি আপনাকে একবার বললাম না ভালোবাসি না আপনাকে, তো কেন বারবার আমাকে বিরক্ত করছেন? আমার আব্বু আমার জন্য যেই ছেলে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। চুটকি আমার এটা হলো। যাক কলা, আমি নন্ডাকে নিয়ে চলে গেলাম শ্বশুরকে ইমপ্রেস করতে। সাথে নন্ডের কিছু চেনা চালা, তারা আমার শ্বশুরের উপর আক্রমণ করবে, আমি রক্ষা করব। তো কথা মতো একটা ফাঁকা জায়গায় সবাই উৎপদে বসে এলো আমার শ্বশুর মশাইয়ের জন্য। আমি একটু সাইডে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি মারপিটের। কেমনি যে মারপিট করে তো প্ল্যান মাফিক আমার শ্বশুর তো হবু শ্বশুর মশাই তার স্কুটি করে আসছে অফিস থেকে। তো নাগালের মধ্যে আসতেই নন্টের বন্ধুরা তাকে ঘিরে ফেললো। এই কে তোমরা? রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? বন্ধুরা বলল, এক্ষুনি 1 লক্ষ টাকা দে, তা না হলে তোকে কিডন্যাপ করে নিয়ে যাব। রাস্তা ছাড়ো, আমি বাসায় যাব। বন্ধুরা বলল, যাওয়াচ্ছি। তো তারা আমার শ্বশুরকে স্কুটি থেকে নিচে নামালো, স্কুটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। হ্যাঁ, এটাই মোক্ষম সময় এন্ট্রি মারার। আমি শার্টের বোতাম খুলে দিয়ে দৌড়ে যেতে লাগলাম ওদের সাথে ঢিসুম ঢিসুম করতে। কিন্তু আমি ওদের সামনে যেতেই দেখি আমার শ্বশুর হবু তিনি ব্যাগ থেকে একটা পিস্তল বের করলো। ও মা, সাথে সাথেই সবাই বেতত্তা। কি রে, টাকা নিবি না? কোথায় গেলি তুই? হ্যাঁ, তো ভয় পাস কেন? এটা তো খেলনা পিস্তল। খেলনা পিস্তল? আমি তো ফেসে গেলাম। শ্বশুরের সামনে আমাকে তো চিনে ফেলবে।
কি যে করি সর্বনাশ। তিনি তো আমার দিকে তাকিয়ে দেখছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তুমি সেই ছিলে না যে আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করেছিলে? আসলে সেদিন বেশি অন্যায় করে ফেলেছে, আমাকে ক্ষমা করে দিয়ে চলো না আত্মীয় সম্পর্ক গড়ে তোলে। মানে কি বলছো? তোমার মতো বেয়াদব ছেলের ধান্দা কি সেটাই বলো। সত্যি কথা বলবো, বলুন আপনি আমার কথা রাখবেন। আগে কথাটা বলো, দেখি কি ধান্দা। আমি সত্য কথাটা বলে দিই, কারণ সত্য কথা বিপদ কমবে। আসলে বলছিলাম কি, আমি মিমকে ভালোবাসি। আপনি যদি বলেন তো আমি মিমকে বিয়ে করব। আপনি রাজি হলেই মিম রাজি হবে। আমার মেয়েকে বিয়ে দেবো, তাও তোমার মতো একটা লম্পটের সাথে? সারা জীবন বাসায় বসিয়ে রেখে দেবো, তবুও তোমার মতো একটা লম্পটের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো না। এই, তুমি কি আমার মেয়ের পিছু নিচ্ছ? যদি শুনি তাহলে তোমাকে কিন্তু পুলিশে দেবো। আমাকে বিশ্বাস করুন, আমি মিমকে নিজের থেকে বেশি ভালোবাসি। মিমকে আমি সুখে রাখবো। এই ব্যাপারে যদি আমাকে আর বিরক্ত করেছো, আমি কিন্তু সোজা পুলিশ দিয়ে দেবো, কথাটা মনে রেখো। আঙ্কেল চলে গেল। আমি তো সত্যি কথা বললাম। আমার ভালোবাসায় কেন সবাই এমন বাধা হয়ে দাঁড়াচ্ছে? মনটা একটু খারাপ হয়ে গেছে। ভাই চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। চল বাসায় গিয়ে কলেজে যাই। আমি বাসায় এসে নন্টের সাথে কলেজে চলে আসলাম। নন্টের তিশাকে দেখবার জন্য কলেজের মধ্যে চলে গেল। দেখে একটু পর মিম চলে আসলো। চুটকে, আপনার কি একটুও লজ্জা করে না? এভাবে প্রতিদিন বিরক্ত করেন তা? আপনি এত নির্লজ্জ কেন? দেখো চুটকি, কোনো ভালোবাসায় দুজনের মধ্যে একজনকে অনেক নির্লজ্জ হতে হয়, অনেক অপমান সহ্য করতে হয়, তা না হলে সে রিলেশন টিকে থাকে না। ওই হ্যালো, আপনার সাথে আমার কোনো রিলেশন নেই। বেশি ফুটানি দেখাইয়েন না। সময় আছে, ভালো হয়ে যান। মিম আর দাঁড়ালো না, সোজা চলে গেল। আমি ক্লাসে গিয়ে মনোযোগ দিলাম ক্লাসে। টিফিনে আমি মিমকে খুঁজতেছি, কোথায় মিম? সারা মাঠ খুঁজলাম কিন্তু মিম নেই। তোর কোথায় গেল মেয়েটা? আচ্ছা মেয়েটা বই পড়ে লাইব্রেরিতে নেই তো? আমি সোজা চলে গেলাম লাইব্রেরিতে। এ দেখি মিম একটা চেয়ারে বসে বসে বই পড়ছে। আমি গিয়ে মিমের পাশে বসলাম। মিম আমার দিকে তাকিয়ে বিরক্ত প্রকাশ করলো। চুপকি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। আপনি কি একটু আমাকে শান্তিতে থাকতে দেবেন না? ভালোবেসে দেখো কতটা সুখে রাখবো। লাগবে না আপনার ওই ছ্যাঁচড়া ভালোবাসা। যান তো আমার সামনে থেকে। আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কোথায়? আপনাকে বললাম না যে আমি আমার আব্বুর অবাধ্য হতে পারবো না। তিনি আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই থাকবো। তো তোমার আব্বু তো তোমার সব আবদার পূরণ করে। তুমি বলো তোমার আব্বুর সাথে আমার কথা। না, আপনাকে এক কথা কতবার বলবো? আমি বলবো না। আমি আব্বুর পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আমি তো তোমাকেই বিয়ে করব। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। মিম উঠে চলে যেতে লাগলো। আমি উঠে মিমের পিছু যেতে লাগলাম, কিন্তু চেয়ারে পা বেঁধে হোঁচট খেয়ে মিমের পিঠের ওপর আমার হাত লাগলো। মিম পেছন ফিরে আমার গাল বরাবর সজোরে একটা থাপ্পড় দিল। ছোট লোক, ভালোবাসি না তবুও পেছনে পেছনে কুকুরের মতো থাকিস, আর এখন আমার গায়ে হাত দিচ্ছিস? তোরা তো প্রেম করতে চাস মেয়েদের ভোগ করার জন্য। এটাই কি তোর বাবা মার শিক্ষা? লজ্জা করে না একটা মেয়ের সাথে অসভ্যতামি করতে? আমি তোকে ভালোভাবে অনেক বুঝিয়েছি, তোরা তো লুচ্চা। আর তোদের ভালো কথা সহ্য হয় না। কথায় আছে না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না? ঠিক তেমনই তোরা মেয়েদের সাথে অসভ্যতামি করে কি শান্তি পাস আমাকে বলবি? আমি মিমের দিকে তাকিয়ে মিমের কথাগুলো শুনছি, চোখ দিয়ে পানি চলে আসলো। আমি তো এমনটা করতে চাই না, কিন্তু আমার পা হড়কে পড়ে গেছে। এত বড় বড় কথা বললো আমাকে এই মেয়েটা। ভালোবাসার মানুষের মুখ থেকে বড় বড় কথা শুনতে যে বড্ড কষ্ট লাগে। আমার চোখে পানি। এমনভাবে মিমের দিকে তাকিয়ে আছি। না, রাগ করলে চলবে না, এর থেকেও বেশি কথা আর বেশি কষ্ট আমার সহ্য করতে হয়েছে। আমি চোখের পানি মুছে মুখে হাসি নিয়ে আসলাম। হাসি মুখে বললাম, চুটকি, আমি ইচ্ছে করে তোমার গায়ের উপর হাত দিয়ে নেই, চেয়ারে পা বেঁধে গিয়েছিল, সরি। আর আমি জানি চুটকি আমাকে ক্ষমা করে দিয়েছে। প্লিজ তুমি রাগ করো না। আমি মেয়েদের সাথে অসভ্যতা আমি করি না, তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি। তোর মতো লুচ্চা আবার মেয়েদের সম্মান? তুমি তো আমাকে চেনোই না, কয়েকটা দিন ভালোভাবে কথা বলো, দেখবে তখন আমি কেমন। আমি তো তোকে কত অপমান করলাম, থাপ্পড় দিলাম, তুই কেঁদে দিলি, আর এখন আবার হাসতেছিস? লজ্জা করে না? আমি প্রথমে কষ্ট পেয়েছিলাম, কিন্তু ভেবে দেখলাম আমাকে আমার চুটকি থাপ্পড় দিয়েছে আর সে আমাকে মেরে খুশি হয়েছে। আমার চুটকির খুশি আমার কাছে সব থেকে বেশি আনন্দের, তাই হাসতেছি।
দেখ, আজ থেকে বিরক্ত করলে আমি কিন্তু কঠিনভাবে ব্যবস্থা নেব। আমি আরো বেশি ভালোবাসবো তখন। তোমার রাগ যত বেশি হবে আমার ভালোবাসা ততই বেড়ে যাবে। তোর আসলেই লজ্জা কম। মিম চলে গেল। আমি চেয়ার টেনে বসে রইলাম। মেয়েটা ভাবছে আমি ওর সাথে লুচ্চামি করতে গেছিলাম, কিন্তু কীভাবে বোঝানো যায় আমি ইচ্ছে করে করি নাই। আমি বাকি ক্লাস করে বাসায় চলে আসলাম। রুমে বসে বসে ফোন চালাচ্ছি, তখন দেখি তিশা অ্যাক্টিভ। বান্ধবী কেমন আছেন? ভালো আছি, আপনি? কিভাবে ভালো থাকবো, তোমার বান্ধবী তো কিছুতেই রাজি হচ্ছে না। এত রাগ কেন চুটকের? ভাইয়া কি আর করবেন বলুন, লেগে থাকুন, দেখেন কতদূর কি হয়। আচ্ছা তোমার খবর কি বলো? এই তো যাচ্ছে কোনো রকম। তুমি প্রেম করবে আমার ভাইয়ের সাথে? ইমোজি না দিয়ে বলো, ননটাকে কি একটা যথেষ্ট ভালো ছেলে? তুমি প্রেম করলে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনার ভাই আর আপনি বলছেন কেন? সে বলতে পারে না? শাওন তো তোমাকে ভয় পায়। ওর নাম শাওন বুঝি? হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলো, দেখবে শাওন কত ভালো ছেলে। না, আমার লজ্জা করে। একবার বলেই দেখো, আমার আড়িতে শাওন আছে, যাও গিয়ে অ্যাড দাও, আমি মঞ্জুর করে দিচ্ছি। আচ্ছা। শাওনকে কি তুমি ভালোবাসতে? কিন্তু আপনার ভাই তো ভিতর ডিম, আমার দিকে ভালোভাবে তাকাই না। শাওনও তোমাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ভয়ে কিছু বলে না। ভয়ে আমার সাথেও বলে নাই, কিন্তু আমি বুঝতে পেরেছি। আপনার ননটাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, 0199083445 এই নাম্বারে 10 মিনিট পর ফোন দাও, এটা শাওনের নাম্বার। আমি সোজা শাওনের রুমে চলে আসলাম। আমার তো কপাল খারাপ, তাই কাউকে চাইলে হারিয়ে ফেলে, কিন্তু চেষ্টা তো করতে পারি কারোর রিলেশনের সেতু হতে। আমি শাওনের রুমে গেলাম। নন্টে, তিশার কালকে বিয়ে। ও, ভালোবাসিস নাকি তিশাকে? যার বিয়ে আর তাকে কেন ভালোবাসবো? দেখ, আমি লুচ্ছা না যে বিবাহিত মেয়েদের ভালোবাসবো। তুই তো হিজড়াদের ভালোবাসিস। যা তো, মন মেজাজ ভালো নেই। তিশার জন্য নাকি? আমি কোনো তিশাকে চিনি না। ঠিক আছে, গেলাম। প্রায় নন্টে আধা ঘন্টা পর আমার রুমে এসে আনন্দে আমাকে জড়িয়ে ধরলো। ভাই, তোকে কিভাবে বোঝাবো আমি আজকে কত খুশি। আমি তিশাকে পেয়ে গেছি। ধন্যবাদ ভাই, তুই যে আমার মনের কথা বুঝিস। বেশি না লাফিয়ে বল, কি চাস আমার থেকে আর? ভাই, যদি একবার দিয়ার সাথে কথা বলিস, দিয়া অনেক কান্না করছে তোর জন্য। তুইও ওদের কথা বলছিস? তুই তো আমাকে জ্ঞানহীন অবস্থায় রাস্তা থেকে নিয়ে আসিস, তো তুই আবার ওদের কথা বলিস কি হবে? দিয়া তো কোনো অপরাধ করে নাই, আর তখন তো দিয়া কিছু বুঝতেও না। আর তাছাড়া দিয়া তো তোকে ছাড়া থাকতে পারতো না। নিজের বোনটাকে এভাবে কষ্ট দিস না ভাই, প্লিজ। আমার একটাই বোন, আর সে হলো সাদিয়া। আচ্ছা, তুই শুধু একবার কথা বল, দেখ বোনটা কি বলে। আমার সামনে তুইও ওদের কথা বলছিস? বুঝেছি, তুই আমাকে তাড়াতে চাস। ঠিক আছে, আমি চলে যাব। ভাই, তুই কিন্তু ভুল বুঝতেছিস। দেখ, আমি তোকে কেন তাড়াবো? তুই শুধু একবার দিয়ার সাথে কথা তো বলে দেখ। ওদের নাম যদি আমার সামনে আর একবার করিস, তাহলে আমি কিন্তু বাসা থেকে চলে যাব। আমি ওখান থেকে উঠে চলে আসলাম। বিকালে মিমদের বাসার সামনে দাঁড়িয়ে উকে দিচ্ছি। কি ব্যাপার, মিম আজকে পড়তে যাচ্ছে না কেন? এভাবে উকে দিকে দেওয়ার খানিক্ষণ পর মিম বের হলো। সর্বনাশ, মিমের আব্বুর সাথে। আমি তাড়াতাড়ি চলে যেতে লাগলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। মিমের আব্বু আমাকে ডাক দিল। এই ছেলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এদিকে আসো। আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে পড়লাম। মিম আর আঙ্কেল আমার সামনে আসলেন। কি ব্যাপার, চোরের মতো এভাবে উকি মারছো কিসের জন্য? না মানে আবু, এই ছেলেটা প্রতিদিন আমাকে বিরক্ত করে। আমাকে ঠিক মতো ক্লাস করতে দেয় না, আমার রাস্তা আটকে দাঁড়ায়। চুটকি, আমি তোমার রাস্তায় তো আটকাই না। মিথ্যে কেন বলছো? আমি তো এগুলো করি তোমাকে ভালোবাসি বলে। তাই তোকে কতবার বলবো ভালোবাসি না? তো তোর কিভাবে বললে লজ্জা হবে? আমাকে একটু বলবি। ভালোবাসি তোমাকে, তাই যতই অবহেলা করো, গালাগালি করো, আমি কোনো মাইন্ড করব না। শোনো ছেলে, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার মেয়ে যদি আমাকে আরেকবার নালিশ করে তো তোমাকে কিন্তু পুলিশে দেবো, কথাটা মাথায় রেখো। স্যার আমার উপর রেগে, তাই আপনি এইসব কথা বলছেন, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু ওই ধরনের ছেলে না। আমি আপনার সাথে দুষ্টুমি করে এই ব্যবহার করছি। তুমি কি করলে না করলে তা আমি জানতে চাই না, শুধু একটা কথা শুনে রাখো, আমার মেয়ে যদি আর একবার আমাকে নালিশ করে তাহলে তুমি কিন্তু লকআপে থাকবে।
আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। কীভাবে বোঝাবো আমি মিমকে নিজের থেকে বেশি ভালোবাসি? চুটকি, আমি তোমাকে খুব 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 বেশি ভালোবাসি। আমার নাম মিম, চুটকি না। মিম ওর আব্বুর সাথে স্কুটি করে পড়তে চলে গেল। আমি মন খারাপ করে চলে যেতে লাগলাম, কিন্তু আমি মিমকে আর একটুখানি দেখবার জন্য রাস্তার পাশে বেঞ্চে বসলাম। আমার জীবনটা কেন এমন হলো? আমার তো ইচ্ছে করে আরও 10টা ছেলের মতো বাঁচতে, নিজের বাবা মা ভাই বোন, নিজের একটা ভালোবাসার মানুষ থাকবে। কিন্তু কি হলো, বাবা মা আমাকে বের করে দিল। আর যদিও একটা পরিবার পেলাম, তো তা অসম্পূর্ণ। একজনকে ভালোবাসি, কিন্তু সে আমাকে বুঝতে চায় না। নিজের বাবা মার জন্য নিজের বোনটাকে দূরে রাখতে হয়েছে। কেন হচ্ছে আমার সাথে এগুলো? আমি চুপচাপ বসে বসে ভাবতে লাগলাম আমার সেই কষ্টের কথাগুলো। মাথা ব্যথা করে ওইগুলো ভাবলে চোখ দিয়ে পানি আসে। আমি বেঞ্চে বসে বসে মাথা নিচু করে ওই কথাগুলো ভাবছি। জানি না কতক্ষণ আসি এভাবে বসে। আমি মাথা উঁচু করে দেখি সন্ধ্যা হয়ে গেছে। দেখি মিম এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? কি হলো চুটকি, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনাকে দেখছিলাম। আমাকে? আমি পুরো 10 মিনিট আপনার সামনে, তবুও আপনার কোনো খেয়াল নেই। কি ভাবেন এভাবে? কই, কি ভাববো? তো চোখে পানি কেন? কই, ওটা পানি, ঘেমে গেছি। চুটকি বিশ্বাস করো, আমি ভালোবাসি তোমাকে, সত্যিই ভালোবাসি। আপনাকে বলছি না, আব্বু আমাকে যেই ছেলেকে বিয়ে করতে বলবে আমি সেই ছেলেকেই বিয়ে করব। তুমি একবার তো বলো আম্মু আমি এই ছেলেকে বিয়ে করব, দেখবে তোমার আব্বু আমার সাথে তোমার বিয়ে দিয়ে দেবে। আমি তোমাকে অনেক ভালোবাসি চুটকি। বোঝার চেষ্টা করুন, আমাকে রাগাবেন না, আমাকে যেন আর বিরক্ত করেন না। যান, বাসায় যান, আপনাকে যেন আর না দেখি। আমাকে কি একটুও শান্তিতে থাকতে দেবেন না? চুটকি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই তুমি আমাকেও ভালোবাসো। আপনার মতো ট্যারা খেরাকে বোঝানো বড় মুশকিল। যান তো, গিয়ে রাস্তা দেখুন। যত সব পাগল এসে জড়ো হয় আমার সামনে। মিম রেগে হনহন করে বাসে চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি আর দেরি না করে বাসে চলে আসলাম। এসে দেখি নন্ডেও রুমে গিয়ে শুয়ে তিশার সাথে কথা বলছে। বেশ চলছে তো তোদের? ভাই তুই এসেছিস, তোর ব্যাপারে কথা বলতেছিলাম। কি কথা? তিশা মিমকে রাজি করাতে পারে কিনা। আমার বিষয় নিয়ে তোরা মাথা ব্যথা করিস না। ভাগ্য যদি ভালো হয় তো নিশ্চয় হবে। আমি রাতে খেয়ে দিয়ে রুমে এসে ফোন নিয়ে শুয়ে পড়লাম। আইডি পরিবর্তন করে দেখি মিম অ্যাক্টিভ। চুটকি, তোমাকে আমি কীভাবে বোঝাবো যে কতটা ভালোবাসি? আপনি আবার? আচ্ছা, আপনি কয়টা আইডির সাথে অ্যাড করেছেন? কি করছো চুটকি? আপনি অতি সাধারণ একটা কথা কেন বুঝতেছেন না? আমি আপনাকে ভালোবাসি না। তো আপনি আমার পিছু পড়ে থাকলে আপনার সময় নষ্ট। তো কেন ফালতু সময় নষ্ট করছেন? আই লাভ ইউ। আই হেট ইউ। কি করছো মিম? আপনাকে ব্লক করছি। প্লিজ প্লিজ। কি? ভালো তো বাসো না, তাই বলে কি একটু কথাও বলা যাবে না? আচ্ছা, আমার উপর কি একটু মায়া হয় না? রাস্তায় একটা কুকুর যদি 2 দিন কারোর পেছনে করে, তখন কিন্তু সেই কুকুরের প্রতি একটা মায়া সৃষ্টি হয়। কিন্তু আমি তো একটা মানুষ, আমার প্রতি তোমার কি একটু মায়া সৃষ্টি হলো না? আমি তো আপনাকে আগেও বলেছি, আমার আব্বু আমাকে যার সাথে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। আমি আব্বুর কথার বাহিরে যেতে পারবো না। কি করছো এখন? খাইছো তো রাতে? আমি ঘুমাবো। আপনি ঘুমাবেন না? আমি আর রাতে ঘুম, সে তো 3 বছর আগেই হারিয়ে গেছে। কেন, কি হয়েছে? কিছু না, মজা করছি। একটা কথা জিজ্ঞেস করব? করোই না। তুমি আমার কাছে কেন শুনছো? তোমার জন্য সব কিছু উন্মুক্ত আমার কাছে। আপনি মাঝে মধ্যে মন খারাপ করে বসে থাকেন, আর কি চিন্তা করেন যে চোখে পানি চলে আসে? কই কিছু না। তোমার না ঘুম পাচ্ছে? বেশি রাত জেগে না ঘুমিয়ে পড়ো। কথা ঘোরাচ্ছেন। আচ্ছা, দেখুন আমার রাগ হয়ে গেছিল আজকে, তাই থাপ্পড় মেরেছিলাম। প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। আমার কারোর সাথে খারাপ ব্যবহার করতে ভালো লাগে না। তোমার ওই একটা চড়ে আর কি কষ্ট পাবো? পাথরের সামান্য ময়লা লাগলে আর কি কষ্ট পায়? যাই হোক, আমি তোমাকে সবসময় ভালোবাসবো, তাই তুমি যতই অপমান করো। ধুর। মিম লাইন থেকে চলে গেল। আমি মিমের আইডি ঘাটাঘাটি করতে লাগলাম। ওরে বাস, পরশুদিন মিমের বার্থডে, উইশ করতে হবে যে কাল রাতে। আমার মিম প্রথমে তো আমাকে উইশ করতে হবে। আমি ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়লাম। কালকে আবার আঙ্কেলকে বোঝাতে হবে। আমি ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা উঠে চলে গেলাম মিমের বাসার সামনে। একটু পর আঙ্কেল জগিং করতে বের হলেন। আমি তার পিছু নিলাম। তিনি বুঝতে পেরে দাঁড়ালেন। কি হয়েছে এত সকালে?
আপনি তো চান আপনার মেয়ে সুখে থাকুক। হুম। তো আপনি আমাকে বিশ্বাস করুন, আমি মিমকে অনেক সুখে রাখবো। আমি মিমকে কোনোদিন কষ্ট পেতে দেবো না। তোমার মতো একটা ছেলের হাতে আমার মেয়েকে কখনোই দেবো না। তাছাড়া মিমও তোমাকে কখনো পছন্দ করবে না। আপনি একটু রাজি হয়ে দেখুন। মিম আপনার ভয়ে কিছু বলছে না, কিন্তু আমার মনে হয় মিমও আমাকে ভালোবাসে। আপনি একবার বলুন, দেখবেন মিমও আমাকে ভালোবাসে। তোমার কিন্তু পুলিশে দেবো। মিম আপনার ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারছে না। আপনি শুধু একবার বলুন, তারপর দেখবেন মিমও রাজি হয়ে যাবে। কখনোই না। আমি আর আমার মেয়ে তোমাকে অপছন্দ করি। যাও, আমাকে আর যেন বিরক্ত না করো। স্যার, ভালোবাসা কি বিরক্ত হয়? চুপ, বেশি কথা বলবে না। তোমার কি লাজ লজ্জা কিছুই নেই? মন থেকে চাই। আমি তোমাকে কখনোই মেনে নেব না। স্যার চলে গেলেন। আমিও হতাশ হয়ে বাসে চলে আসলাম। কালকে মিমের বার্থডে। আমি তো সবার আগে মিমকে উইশ করব। আজ ঠিক রাত 12টার পর আমি বাসায় এসে সবার সাথে খাওয়া দাওয়া করে শেষ করে আমি আর নন্টে কলেজে চলে গেলাম। গিয়ে প্রতিদিনের ন্যায় মিমকে খুঁজতে লাগলাম। কই, মিমকে তো দেখি না। তখন একটা মেয়ে এসে আমাকে ডেকে নিয়ে গেল মিমের কাছে। মিম কলেজের পাশে একটা ফাঁকা গাছের নিচে বসে আছে। আমি যেতে উঠে দাঁড়ালো আর মেয়েটা চলে গেল। কি হয়েছে চুটকি, আমাকে এখানে ডাকলে কেন? কোনো কি বিশেষ কারণ আছে? আমাকে ভালোবাসেন আর আমিও আপনাকে ভালোবাসি, তাই না? শুধু আব্বুর জন্য বলতে পারছি না। না মানে ভালোবাসিস আমাকে? বাসি তো, নিজের থেকেও বেশি। আজকে তোর ভালোবাসা বের করছি। বলেই মিম আমার দুই গালে একভাবে মারতে লাগলো। একটা না, অনেকগুলো থাপ্পড় দেওয়ার পর, আছে নাকি তোর ভালোবাসা, নাকি আরো দেব? এ তো সামান্য। আমাকে তুমি মেরে ফেলো, মরার আগে বলবো ভালোবাসি। আজকে তোর ভালোবাসা বের করে দেব। মিম আবার মারতে লাগলো। আমি মিমের দিকে একভাবে তাকে মার সহ্য করে যাচ্ছি। মিম তার গায়ের জোরে আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, আর ভালোবাসবো? বল, আর ভালোবাসবি? আজকে তোর ভালোবাসা বের করে দেব। মেরে আমার দুই গাল লাল করে দিয়েছে। ঠোঁট ফেটে গেছে, ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। মিম হাঁপিয়ে গিয়ে, চুটকি তোমার হাতে কি ব্যথা লাগছে? তো দেখি, তোমার হাতের তালুটা কেমন লাল হয়ে গেছে। তুমি তো হাত দিয়ে না পেরে জুতা বা লাঠি দিয়ে মারতে পারতে। তোমার হাতে কত ব্যথা লাগছে, তাই না? মিম আমার দিকে তাকালো। আর ভালোবাসিস? এতে ভালোবাসা না বাসায় কি আছে? এই সামান্য থাপ্পড়ে যদি তোমাকে ভুলে যাই, তাহলে কেমন ভালোবাসা? মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলো। জ্ঞান ফেলেই বলবো, চুটকি ভালোবাসি তোমাকে। তোকে এত মারলাম, তবু বলছিস ভালোবাসি? এত অপমান করছি, তবু কেন আছিস আমার পেছনে? ওই যে বললাম ভালোবাসি। আমার ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। একটা না, অনেকগুলো থাপ্পড় দিয়েছে। আমার মুখে ব্যথা হয়ে গেছে। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তো বললাম ভালোবাসি। মেয়ে আমার দিকে স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ চলে গেল। আজ আর ক্লাস করার মন মানসিকতা নেই। আমি নীরবে কিছুটা চোখের জল ফেলে বাসায় চলে এসে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে এলাম। চোখ দিয়ে পানি পড়ে বালিশ ভিজে গেছে। মেয়েটাকে এত ভালোবাসি, আর মেয়েটা আমাকে রুমে শুয়ে শুয়ে কান্না করতে করতে দুপুর হয়ে গেছে। দুপুরে নন্টে বাসায় এসে আমার রুমে আসলো। তুই কখন বাসায় আসলি আর আমাকে কেন নিয়ে আসলি না? নন্টে আমার মুখের দিকে তাকিয়েই, কি করেছে বল, শুধু একবার বল। কি আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে, তার গলা আমি কেটে নেব। তুই একবার নামটা বল। আরে ভাই তুই শান্ত হ। আমার এটা একটা দুর্ঘটনা, তুই এত টেনশন করছিস কেন? দেখ, এটা নিয়ে তুই বেশি বাড়াবাড়ি করিস না। কে মেরেছে শুধু একবার নামটা বল। মিম। একটা মেয়ে এত নিষ্ঠুর, তুই আর ওই মেয়ের পিছু ঘুরিস না। তুই ওর থেকে ভালো মেয়ে পাবি। আর কি আছে ওই মেয়ের মধ্যে যা অন্য মেয়ের মধ্যে নেই? ওর হাসিটা, ওর রাগের চেহারাটা, ওর মায়াবী চাহনি। জানিস, যখন মিম আমাকে এসে এসেছিল তখন প্রচণ্ড রেগে গিয়েছিল। মেয়েটার নাক দিয়ে ঘাম ঝরছিল। মেয়েটা এত নিষ্ঠুর, তাই কি জানিস মেয়েটারও একটা মন আছে। তুই এখনো ওই মেয়ের গুণগান গাচ্ছিস? জানিস কালকে আমার মিমের বার্থডে, আর আমি ঠিক রাত 12টার পর মিমকে বার্থডে উইশ করব। যাবি তুই আমার সাথে? তোকে এত অপমান করলো আর তুই ওর বার্থডে উইশ করতে যাবি? তোর কি শরীরে রাগ নেই? যেদিন ওর জীবন থেকে হারিয়ে যাব সেদিন বুঝবে। তুই যাবি কিনা বল। বলেছে নাকি যে যাব না? আমি রাতে যাব, ঠিক আছে? রাতের বেলায় যাবি? কিছু হবে না, তুই রাস্তায় পাহারা দিবি। আচ্ছা যাব, চল খেয়ে নে। ক্ষুধা নেই। আমি আবার শুয়ে পড়লাম। বিকেলে উঠে একটু মার্কেটে গেলাম। মেয়ের জন্য একটা সুন্দর নেকলেস কিনলাম, আর বার্থডের জন্য একটা বার্থডে কেক, আরও কিছু সরঞ্জাম। যতই হোক আমি প্রথমবার উইশ করব। আমি সব জিনিস কিনে নিয়ে আসতে আসতে বাসায় চলে আসলাম। আজকে বিকালে আর মিমের সাথে দেখা হয়নি।
মানে আমি আজকে যাইনি। রাতের বেলা খেতে দিয়ে আমি আর নন্টে 10টার দিকে বের হলাম। আমরা যেতে যেতে প্রায় 11টা বেজে গেল। ভাই কোনো বিপদ হবে না তো? ভরসা নেই। আছে তবুও। কিছু হবে না, এই কেকের বাক্সটা রাখ। আমি বাক্সটা দিয়ে গাছ দিয়ে আস্তে আস্তে মিমের রুমের ব্যালকনিতে উঠলাম। দৌড় দিয়ে কেকের বাক্সটা তুলে নিলাম। রাস্তার সাইডে মিমের রুম। আমি আস্তে আস্তে মিমের ব্যালকনির দরজা খুলতে লাগলাম। রুমের মধ্যে ডিম লাইট জ্বলছে, হালকা আলোতে মিমকে দেখা যাচ্ছে। মেয়েটা কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে। আমি তাড়াতাড়ি ওর রুমটা সামান্যভাবে সাজাতে লাগলাম। যদিও রুমটা অনেক সুন্দর করে সাজানো। আমি টেবিলে কেকটা রাখলাম আর কিছু মোমবাতি। 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি। তাই আমি মিমের পাশে বসে মিমকে দেখতে লাগলাম। মেয়েটা ভারী অদ্ভুত, এত রাগ আর এত সুন্দর একটা মেয়ের মন বলে কিছু নেই। এত সুন্দর করে ঘুমিয়ে আছে, একদম বাচ্চা। কত মায়াবী লাগছে। এভাবে মিমের দিকে দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেছে। আর মাত্র কয়েকটা সেকেন্ড, তারপর নতুন আরও একটা বছর শুরু করবে আমার মিম। আমি এবার আস্তে করে মিমকে ডাক দিলাম, চুটকি, এই চুটকি ওঠো। চুটকি ঘুম ভেঙে গেল। আমাকে দেখে চিৎকার করতে যাবে। আমি তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরলাম, প্লিজ চিৎকার দিও না, এতে তোমার ক্ষতি। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার চুটকি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকে তোমার জন্মদিন। আমি মন থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি আমার চুটকি যেন সবসময় হাসি খুশি থাকে, তার যেন কোনো কষ্ট না হয়। দোয়া করি তুমি যার সাথে থাকো না কেন, তুমি যেন অনেক সুখে থাকো। সবাই যেন তোমাকে ভালোবাসে। তুমি যাকে ভালোবাসবে সেই জন্য তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। আমি এবার মোমের মুখটা ছেড়ে দিলাম। যাই হোক, ভয় লাগছে যদি চিৎকার করে। চুটকি এবার আসো, কেকটা কেটে নাও। আমি মিমের হাত ধরে নিজে কেকটা কেটে দিলাম। জোরপূর্বক মিমকে খাইয়ে দিলাম কেকটা আর দুষ্টুমি করে ওর মুখে কেক লাগিয়ে দিলাম। আজকে কি আমার বার্থডে? হ্যাঁ, তবে এবার চোখটা বন্ধ করো, ভয় নেই, বিশ্বাস করতে পারো। কেন? একটা সারপ্রাইজ। মিম চোখ বন্ধ করবে না, তাই আমি নেকলেসটা বের করে মিমের গলায় পরিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছে আমার চুটকিকে। আজকে চুটকি নতুন একটা বছরে পা দিয়েছে। মিম আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ো, শুভরাত্রি। আমি চলে আসতে লাগলাম, কিন্তু মিম আমার হাত টেনে ধরলো। অদ্ভুত, আমার হাত ধরলো কি জন্য? একটু দাঁড়াও। আমি তো ভেবেই পাচ্ছি না যে মেয়েটা আমাকে কেন দাঁড়াতে বললো। শেষমেশ মায়ের দেবে না তো? মিমার টেবিল থেকে কি একটা ওষুধ নিয়ে আসলো। এতটা ফুলে গেছে, একটু ওষুধ দাওনি কেন? কি বলবো ভেবেই পাচ্ছি না। কেন এইভাবে মায়ের খাও? তোমাকে এত অপমান করছি, এত বকাবকি করছি, তবুও কেন আছো আমার পিছু? চলে কেন যাচ্ছ না? ভালোবাসলে কি চলে যাওয়া যায়? মিম কিছু না বলে আমার গালে ওষুধ লাগাতে যাচ্ছে, কিন্তু আমি সরে গেলাম। থাক, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। না, মোটেও ঠিক হবে না। তুমি কি বুঝবে কতটা কেটে গেছে দেখছো? কেন বাসায় কি কোনো ঔষধ নেই? আমাকে কেন রাগিয়ে দাও? আমার রাগ উঠে গেলে কি করি বুঝতে পারি না। খুব ব্যথা করছে বুঝি। কতটা খারাপ দেখেছো আমি, তবুও কেন আমার পেছনে পড়ে আছো? বললাম না ভালোবাসি। আর তুমি ঘুমাও, এমনিতে রাতের বেলা তোমার বাসায় এসে বিরক্ত করা, জানতে পারলে মান সম্মান আর থাকবে না। প্লিজ দাঁড়াও, ঔষধটা লাগিয়ে দিই, দেখবে ব্যথা কমে যাবে। এখনো ফুলে ফেপে আছে। আরে এমনিতেই সুস্থ হয়ে যাব। এই সামান্য ব্যথা ফিয়ালকে কিছু করতে পারবে না। না, কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়াও। আমি ওষুধ লাগিয়ে দেব, তারপর বাসায় যাবে। এই সামান্য ব্যথায় আবার ওষুধ দেয় নাকি? আমি কিছু না বলে আবার আগের পথ দিয়ে চলে আসতে লাগলাম। মিম আমার পিছনে দাঁড়িয়ে আছে, হয়তো মনটা একটু নরম হচ্ছে। গালে কি ব্যথা। আমি নিচে নেমে তো নন্ডেকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল আমার ভাইটু? জোরেও ডাকতে পারছে না, কি যে করি। ভাই নন্ডে, কোথায় তুই চলে গেলি নাকি? ভাই আমি গাছে উপরে দেখ। তুই গাছে কেমনে? তোর টাকুলি শ্বশুরের কুত্তা আমাকে এখানে তুলেছে, হারামির বাচ্চারা গেছে। নিচে কোনো কুত্তা মুত্তা নেই, নেমে আয়, এমনিতে লেট হয়ে গেছে। ননটা আম গাছ থেকে নিচে নেমে আসলো। আমি আর ননটা বাসায় যাচ্ছি, তখন প্রায় রাত 1টা বাজে। ভাই উপরে কি কি করলি? এই তো উপরে গিয়ে দরজা খুললাম। তারপর তারপর ভেতরে ঢুকে মিমকে তুললাম। কেলাই নাই? সবসময় কেলাবে কেন? ভাই কিছু করিস নেই? কি বলতে চাচ্ছে সোজাসুজি বল। না মানে আমি বলতে চাইছিলাম, কেক খাওয়াইছিলি? হ্যাঁ, ওই জন্য তো গিয়েছিলাম। ও নিরামিষ, যাই হোক চল, ঘুম পাচ্ছে। আমি আর নন্ডে বাসায় চলে আসলাম, যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। যে হোক, মিম আজকে বেশি পিটালেও অনেক ভালো ব্যবহার করছে, কোনো প্রকার রাগারাগি করে নাই। রাতে শুয়ে ঘুমাইতে চাইছি, কিন্তু ঘুম যেন আসছে না। আমি ফোন নিয়ে ডাটা অন করতে অবাক, মিম অনলাইনে। আমি পরে দেখি না করে SMS দিলাম, চুটকি ঘুমাও নাই? তোমার কয়টা আইডি বলো তো? আছে অনেক। এত রাতে কি করছো চুটকি?
দেখো, আমাকে এভাবে কেন বিরক্ত করো? এই বিরক্তটা দেখলে ভালোবাসাটা দেখবে না? আমার দ্বারা সম্ভব নয়। আমি আগেও বলেছি আমার আব্বুর পছন্দের ছেলেকে আমি বিয়ে করব। তাই যাই হোক। তোমার ওই টাকু বাপ যদি একটা হনুমান মেনে বলে ওকে বিয়ে করো, তো কি সে হনুমানকে বিয়ে করবে? হ্যাঁ, তাই করব। আর আমার আব্বুর টাকু, তা আপনার কি? হনুমানকে বিয়ে করতে পারবে, কিন্তু আমাকে না। কেন? হনুমান নিয়ে কি করবে? সার্কাস দেখাবে বুঝি? বড্ড বেশি কথা বলছো তুমি। তোমার কপালে ওই হনুমানই আছে, দেখতে তো একটা। বেশি কথা বলবি না। আমি বান্দর আর তুই কি? তুই তো একটা খাটাস। দেখতে তো খাটাস মতোই লাগে। আমার ঘাট হয়েছে, আমি মজা করছি। আমার চুটকি তো একটা পড়ি, আর চুটকির সাথে কিছুই তুলনা করা যায় না, কারণ সে আমার চুটকি আর আমি তাকে ভালোবাসি। আমি বাসি না। তাহলে ওষুধ নিয়ে কি করছিলা? আমার রাগ কন্ট্রোল করতে পারি না। আজকে প্রচণ্ড রেগে যাই, যার জন্য তোমাকে আজকে অনেক থাপ্পড় মারি। আজকে একটু বেশি করে ফেলেছি। চুটকি, তুমি তো আর তখন দেখো নাই। তুমি রেগে গিয়ে যখন আমাকে মারছিলে, তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল। রেগে গেলে তোমার নাক গাল লাল হয়ে যায়, কপালে 3টা ভাঁজ পড়ে, একদম রাগী বইয়ের মতো। যতই তেল মারো, এতে কিচ্ছু হবে না। আমি কাউকেই ভালোবাসবো না। আমার পিছু ঘুরে কোনো লাভ নেই। তবুও বড্ড বেশি ভালোবাসি যে আমার চুটকিটাকে। এই চুটকি মানেটা কি? আজকের পর থেকে প্লিজ আমাকে আর বিরক্ত করো না। তোমার দুটি পায়ে পড়ি। পায়ে না পড়ে বুকে এসে পড়ো না গো। আমার বিরক্তটা দেখো। তুমি কেন আমি যে তোমাকে এত ভালোবাসি সেটা দেখতে পাও না? আমার করা বিরক্তগুলো তোমাকে ভালোবাসতে শেখায় না? আমার মধ্যে কোনো ভালোবাসা নেই। আমি জানি না ভালোবাসতে। আমার কথা শোনো, দেখবে আমি শিখে নেব। তুমি যদি আমার জায়গায় থাকতে তো বুঝতে আমি কতটা বিরক্ত হই তোমার কারণে। তো তুমি আমার জায়গায় এসে দেখো আমি কতটা ভালোবাসি তোমাকে। ধর, আমি এত বলি তো শোনেই না। চুটকি, ধরো আমি তোমার সাথে চ্যাটিং করতে করতে হঠাৎ করে মারা গেলাম, তো তোমার কেমন লাগবে আমাকে বলো তো? নিশ্চয়ই ভালো লাগবে। মনে মনে বলবে, যাক শয়তান দূর হয়েছে। ঘুমাবো। লাভ ইউ সো মাচ চুটকি। ভালো কাটুক তোমার দিনগুলো, আর আমার সাথে তো থাকবে। আমি আমার চুটকিকে কষ্ট দেবো না। আমি ফোন রেখে দিয়ে শুয়ে পড়লাম। যাক, আজকে মিমের সাথে অনেক কথা বলেছি। মেয়েটা একটু একটু করে গলতে শুরু করছে। মিমের সাথে কথা বললে আমার কষ্টগুলো কিছুটা কমে যায়। আমি মিমের কথা ভাবতে ভাবতে আজ কান্নাবিহীন ঘুমিয়ে পড়লাম। সকালে একটু দেরিতে ঘুম ভাঙলো। ঘুম ভাঙলে দেখি ননটাই আমার খাটে পায়ের কাছে বসে বসে তিশাতের সাথে প্রেমালাপ করছে। কত মিষ্টি মিষ্টি কথা দেখে হিংসা হলো। পা বরাবর থাকায় আর দেরি না করে সোজা একটা কিক মেরে দিলাম। আল্লাহ, মরে গেলাম। আর আমারে তোদের প্রেমালাপ শোনাস? লাথি মারলি কেন? আমার সামনে এসে প্রেম করিস? আমি তো 2 দিনের বড়, তোর সিনিয়র, আর আমাকে অসম্মান করে আমার সামনে ফোনে কথা বলার শাস্তি? তখন নন্ডকে কাকু ডাক দিল। বেচারা ফোন রেখে দৌড়ে চলে গেল, আর আমি আমার ফোনটা নিয়ে কাল রাতে মিমের করা এসএমএসগুলো আবার পড়তে লাগলাম। বারবার পড়ছি, বেশ ভালো লাগছিল। তখন দেখি নন্ডের ফোন বেজে উঠলো। তুই ফোন দিচ্ছে তিশা মনে হয়, তাই আমি ধরলাম, দেখি কি বলে। ফোনের উপাস থেকে, শাওন, আরফান কেমন আছে? আমার ছেলেটা কি ঘুম থেকে উঠেছে? কথাটা শুনেই তো কেঁপে উঠলাম। এই কণ্ঠটার কারণ না, আমার পৃথিবীর সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার কণ্ঠ, আমার আম্মুর কণ্ঠ। শাওন, আরফান কি মোটেও আমার কথা শুনে না? রাগটা কি একটুও কমে নাই আমার ছেলেটার? শাওন, আমার ছেলেটা কি আর আমার কোনোদিনও কাছে ফিরে আসবে না? আর কি কখনোই আম্মু বলে ডাকবে না? আমি যে আর থাকতে পারছি না। আমার তো এখন খুব কষ্ট হয় আমার ছেলেটার জন্য। আমাদের কি আর কোনোদিনও ক্ষমা করে দেবে না? আমার মেয়েটা ভাইয়া ভাইয়া করে তো পাগল হয়ে যাচ্ছে। তিশাটা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে জানো শাওন? তিশা কালকে জ্ঞান হারিয়ে পড়ে যায় ভাইয়া ভাইয়া করে কান্না করতে করতে। আমার ছেলেটা তো হারিয়ে ফেলেছে, এবার কি মেয়েটাকেও হারিয়ে যাবে? আমি আর সহ্য করতে পারলাম না, ফোন কেটে দিয়ে কান্না করতে লাগলাম। দিয়ে অসুস্থ, আমার তো কোনো হাত নেই, কি করব আমি? একবার মন চাচ্ছে ছুটে চলে যাই তাদের কাছে, কিন্তু তাদের আঘাতগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। আমি বড্ড দোটানায় পড়ে গেলাম। মন খারাপ করে একা একা কলেজে চলে আসলাম। দিয়ে কথাটা বেশি মনে পড়ছে। আমার বোনটা অসুস্থ, আমি দেখতে যেতে পারছি না। কলেজের সাইডে একটা নির্জন গাছের নিচে বসে বসে কান্না করছি দিয়ার জন্য। আমার বোনটা কি হয়েছে
তখন দেখি কেউ পেছন থেকে আমার ঘাড়ে হাত দিল। তাকে দেখি মিম। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আমি আজকে আর কান্না লুকাতে পারলাম না। আবেগের বসে মিমকে জোরে ধরে কান্না করতে লাগলাম। মিমও ঘাবড়ে গেছে। হঠাৎ করে আমি জোরে ধরে বেশ শক্ট খেলো। যে ছেলে কোনোদিন ছুঁয়েও দেখে নাই সেই ছেলে আজকে এত শক্ত করে জোরে ধরে কান্না কেন করছে? আমি মিমকে জোরে ধরে খুব জোরে কান্না করতে লাগলাম। শুনেছি মন খুলে কান্না করলে মন হালকা হয়ে যায়। পিয়াল, কি হয়েছে বলো আমাকে? কান্না কেন করছো? পিয়াল, কি হয়েছে বলো আমাকে। আমার মিমের কথায় হুঁশ আসলো। আমি তাড়াতাড়ি মিমকে ছেড়ে দিলাম, দিয়ে চোখের পানি মুছলাম। পিয়াল, কি হয়েছে বলো আমাকে? এভাবে কান্না কেন করতেছিলে? কিছু না, সরি, আই এম ভেরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। কি জন্য কান্না করতেছিলে বলো আমাকে? কি হয়েছে? চোখ দুইটা তো লাল রঙের বল করে দিছো। বলো আমাকে কি হয়েছে? চুটকি, আই লাভ ইউ। কেমন আছো? কথা ঘুরাচ্ছ কেন? আমি জানি, জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। বাদ দাও তো, আমি তো মজা করছিলাম। আমি কান্নার প্র্যাকটিস করছিলাম। আসলে আমি ইউটিউব চ্যানেল খুলবো, তাতে কান্নার ভিডিও দেবো, তাই তোমাকে দিয়ে শুরু করলাম। কি এটা নাটক ছিল? তো কি, আমি কেন কান্না করব? আমি তো ভালোবাসি। আর আমি তোমার সাথে একটা অভিনয় করলাম। দেখি মিম আবার রেগে গেছে, আমাকে থাপ্পড় মারার জন্য হাত তুললো, কিন্তু আবার হাতটা নিচে নামিয়ে নিল। আমার সামনে আর কোনো দিন আসবি না, কথা বলবি না আমার সাথে। মিম রাগ করে চলে গেল। আমার ভালো লাগছিল না, তাই বাসায় চলে আসলাম। কালকে রাত জায়গা, তাই হালকার উপর ঝাপসা করে একটা ঘুম দিলাম। বিকেলবেলা মিমকে দেখতে মিমের বাসার সামনে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখি মিম পড়তে বের হয়েছে। চুটকি, শুভ বিকেল, কোথায় যাচ্ছ? জাহান নামে যাচ্ছি। তুই আমার পিছু কেন নিলি? দূর হয়ে যা। রেগে গেলেন যে মেয়েটা? এই চুটকি রেগে গেল কেন হঠাৎ করে? আমার সামনে থেকে চলে যা, তা না হলে আমি কিন্তু লোক ডাকবো। কেন? সবার সাথে পরিচয় করে দেবে, আমি তোমার জামাই, তাই? আজকে তোমাকে জামাই আদর দেবো, আবারও আমার মেয়েকে বিরক্ত করা। আব্বু, তুমি বলার পরও আমাকে সেই এভাবে বিরক্ত করছে। বলা সত্ত্বেও এভাবে ইপটিজিং করছে। এই চুটকি, কি বলছো? দেখছো আব্বু, কি আজে বাজে নামে ডাকছে। আচ্ছা, ডাকাচ্ছি আমি। স্যার তো দেখি লোকজন ডাকতে শুরু করে দিল। বেশ খানিকটা লোকজন জড় হলো। এই ছেলেটা আমার মেয়েকে আজ 1 মাস ধরে বিরক্ত করে যাচ্ছে। না করা সত্ত্বেও কি করব আপনারা বলুন। কিছু লোক এসে বলল মেরে পুলিশে দিতে। বেশ খানিকটা লোক আমাকে মারার জন্য আমার দিকে আসলো। আমি চাইলে মারতে পারি বা পালাতে পারি, কিন্তু কোনটা না করে মেয়ের দিকে তাকিয়ে আছি। দেখি মেয়েটা কতটা নিষ্ঠুর। সবাই আমাকে মারতে যাবে, তখন কেউ বাধা দিল। তাকে দেখি কাকু। আমি পিয়ালের অপরাধ জানতে চাই, কি জন্য মারছেন আপনারা? আপনি চেনেন একে? আমার ছেলে। কি গুণধর ছেলে আপনার! জন্ম দিয়ে ছেড়ে দিতে নেই, খোঁজ রাখতে হয় কোথায় কি অসভ্যতামি করছে, কোন কোন মেয়েকে বিরক্ত করছে। আপনার ছেলের জন্য তো আমার মেয়েরা বাইরে বেরোতে পারবে না। আপনার ছেলে এত বিরক্ত করে কেন? ভালোবাসি আপনার মেয়েকে। দেখেছেন মুখে মুখে তর্ক। আমার মেয়ে নির্দেশ করেছে বিরক্ত করতে, শোনে নাই। আমরা ওকে পুলিশে দেব। দেখুন, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি, আর আমি কথা দিলাম, ছানি যদি আর বিরক্ত করে তো সেই দোষ আমি নিজে নেব। আমি ওকে নিজের দায়িত্বে নিয়ে যাচ্ছি। এরপর যদি বিরক্ত করে তা আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে। আপনার কথাই ছেড়ে দিলাম, এখনো সময় আছে। যান গিয়ে ছেলেকে ভালো করুন। কি ধন্যবাদ। কাকু আমাকে জোর করে বাসা নিয়ে আসলো। আমি আসার সময় মেমের দিকে দেখছিলাম, মেয়েটা একদম চুপ, কোনো কথা বলছিল না, একদম পাষাণ। বাসায় আসবার পর কাকু আমাকে জোর করে বাসা নিয়ে আসলো। আমি মেমের দিকে চুপচাপ তাকে দেখলাম, নিষ্ঠুর একটা মেয়েকে। আরফান, তুমি বড় হয়েছো, কোনটা ভালো কোনটা মন্দ তোমার বোঝার যথেষ্ট বুদ্ধি হয়েছে। আমি মিমকে ভালোবাসি। তোমার বাবা মা তারাও তো তোমাকে ভালোবাসে। তাদের ভালোবাসা থেকে কষ্টটা দেওয়া বেশি। তারা আমার সাথে কতটা খারাপ ব্যবহার করে তুমি তো দেখছো কাকু। ও আর ওই মেয়েটা যে তোকে মার খাওয়াচ্ছিল, একবার ভেবে দেখেছিস আমার যেতে দেরি হলে কি হতো? ভাগ্যিস ওর বান্ধবী তিশা ফোন দিয়ে বলে। তো আমি এখন কি করব? আমি মরে যাই? যাদেরকে ভালোবাসি তারাই হারিয়ে যায়। আমার একটা কথা শুনতে, একটিবার তোর বাবা মার সাথে কথা বল। আমাদের মাঝে তখন চাচি, আম্মু, সাদিয়া, নন্ডে সবাই চলে এসেছে। একটিবার চল গ্রামে, আমি শুধু তোর জন্য শহরে পড়ে আছি। আমার চাকরি কিন্তু গ্রামে ট্রান্সফার হয়েছে, তবুও তোর জন্য এখানে আছি। একটু ভেবে দেখ, তুই যেটা করছিস সেটা কি ঠিক করছিস?
তোর সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই না। তোকে ভুল বুঝেছে, আর তুই বুঝিও এখন নিজে তাদের ছেড়ে দূরে আছিস। একটু ভেবে দেখ আপু। ভাই, অতীতটা প্লিজ ভুলে যা। দেখ, একটু রাগ কমা, দেখবি আর কোনো সমস্যা থাকবে না। তোকে কাঁদতেও হবে না। কি বলতে চাচ্ছিস? একবার চল না যাই বড় আব্বু বম্মার কাছে। শুধু একটু রাগ কমলেই যাওয়া যাবে। প্লিজ ভাই চল। আরফান, তোমার আম্মু আর দিয়ার কিন্তু শরীর খারাপ, যাও তাদের কাছে। না, তারা কি খোঁজ নিয়েছে আমার? ভাই, দিনে কম করে 50 বার তোর খোঁজ নেই। আমি তো তোর কাছে তেমন কিছু চাইনি, তোর সব কথা শুনে চলেছি। তো আমার একটু কথা শোন না প্লিজ। ভাই চল না, আমাদের বাসায় ফিরে যাই। না। হ্যাঁ, আমরা কে যে আমাদের কথা শুনবে? আর ভাইয়া ভাবি কে যে তাদের কাছে যাবে? ছোটবেলায় তো আর কেউ কষ্ট করে এত ভালোবেসে মানুষ করে নাই। আপনা আপনি বড় হয়েছে। তারা যে এত কষ্ট করে বড় করেছেন তার তো কোনো মূল্য নেই। সব একটা ভুলে শেষ হয়ে গেছে। তোর যাওয়া লাগবে না। তারা মরে গেলেও যেন দেখতে যাস না, পাপ হবে। আমি আর না দাঁড়িয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে কান্না করতে লাগলাম। আমি কি করছি? যেটা করছি ভুল করছি না সঠিক করছি ভেবেই পাচ্ছি না। আর কাকুর কথাগুলো তো সত্যি, আমি এত ভুল করছি। রাগটা হয়তো একটু বেশি হয়ে গেছে। মিম আমাকে এত অপমান করে, তবুও মিমকে ভালোবাসি। আর যারা আমাকে ভালোবাসে কষ্ট পাচ্ছে, আমি তাদের দিকে খেয়াল করছি না। আব্বু আম্মু দিয়ে কেমন আছে এই 3টা বছরে কখনোই খোঁজ নিলাম না। আর যে আমাকে ভালোবাসে না তার জন্য কাকুর মান সম্মান হানি করছি। কি করছি জারফান? যেটা করছি সেটা ভুল, আর ভুল করা যাবে না। আর কান্না করতে পারবো না, বুকের মানিক বুকে যাবে। আর কান্না করতে দেবো না। উঠে চোখ মুখ মুছে দরজা খুললাম, দেখি বাইরে সবাই বসে আছে। চল মেমের বাসায় যাই। আজ থেকে আমিও তোর সাথে আছি। আর ভাইয়া ভাবের সাথে আমরাও আর কোনো যোগাযোগ রাখবো না। কে তারা? বোন, তুই কি যাবি আমার সাথে? কোথায়? রংপুর। কথাটা শুনে সবাই যেন চাঁদ হাতে পেয়েছে। তুই ওখানে কি করতে যাবি? আমার বাড়ি, আর আমি যাব না? তুমি সত্যিই যাবে? দেখবে তোমাকে দেখে ভাইয়া আর ভাবি খুব খুশি হবে। আমি যাব। কখন যাবি? আজই যাবো, আর কাল সকালে পৌঁছে যাবো। আর থাকতে পারছি না, ননটা গুছিয়ে নে। শাওন আর আমি আর তোর চাচি 2-3 দিন পর যাব। এখানে সবকিছু ঠিক করে একেবারে যাব, সবকিছু নিয়ে। এখন তুই আর ছাদিয়া যা। আচ্ছা, আমি এখনই গুছিয়ে নিচ্ছি। আমি গিয়ে সব কিছু গুছিয়ে নিলাম, সব জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র। আর যেন তর্স হয়েছে না, আমি সব কিছু গুছিয়ে বসে আছি। সাদের গোছানো হলেই বের হব। এত দেরি কেন? তোর কিছু নেওয়া লাগবে না, ওখানে সব আছে। এখান থেকে সব কিছু কাকুরা নিয়ে আসবে। চল তাড়াতাড়ি। সব কিছু যেন স্বপ্নের মতো হচ্ছে, বেশ আনন্দ লাগছে। আমার ব্যাগ নিয়ে কাকু গাড়িতে তুলে দিল। আমরা রিজার্ভ করা গাড়িতে করে যাব ঢাকা থেকে রংপুর। গাড়িতে যেতে 10 ঘন্টা সময় লাগবে। আমি দিয়ে গাড়িতে বসলাম। কাকু চাচি আম্মু, তোমরা খুব তাড়াতাড়ি এসো। ভাই, তুই চলে যাচ্ছিস? তুইও চল। ভাই, এদিকে সিস্টেম ঠিক করেই চলে আসবো। আর আমি কান্না করে ফেলছি। ননেটা রক্তের সাথে মিশে গেছে, আর কেউ কলেজের সাথে ছিল, কিন্তু আজ থেকে আর মিম নামে কাউকেই চিনি না। ভাই ভাই, খুব তাড়াতাড়ি চলে আসো তোমরা। নন্ডে ভাই, তোকে ছাড়া থাকবো কীভাবে? এই 3 বছর তো থাকি নাই। তাড়াতাড়ি চলে যায় ওখান থেকে, সিস্টেম কন্ট্রোল করিস। আমি ম্যানেজ করে দেবো। গাড়ি ছেড়ে দিল রংপুরের উদ্দেশ্যে। খুব আনন্দ লাগছে আমার। ইস, আম্মু আব্বু আমাকে দেখলে যে কত খুশি হবে, তাদের অনেক বড় একটা সারপ্রাইজ হবে। আর দিয়া, সে তো আনন্দে পাগল হয়ে যাবে। ভাই, তো কেমন আনন্দ হচ্ছে? ভাষায় প্রকাশ করা যাবে না। জানিস, আমি প্রতিদিন রাতে কান্না করতাম, আজ থেকে আর হয়তো কান্না করতে হবে না। আম্মু আমাকে দেখলে তো চমকে যাবে, দিয়া তো পাগল হয়ে যাবে। জানি, তুই তো রাগের কারণে তো এতদিন এই ভোগান্তি। এই রাগটা আগে ভাঙলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। বাদ দেবো সব কথা। আর মাত্র কয়েকটা ঘন্টা, কালকে সকাল হলেই পৌঁছে দেবো। শয়তান ননটাই, তোকে অনেক মিস করবো। 2 দিন গার্লফ্রেন্ড পেয়ে আমার কথা ভুলে যাচ্ছিস। কি উগান্ডার গার্লফ্রেন্ড আছে? কোন মেয়ে? মিমের বান্ধবী। মিমের কথাটা আমার মাথায় চলে আসলো। কত ভালোবেসেছিলাম, কিন্তু বুঝলো না আমার ভালোবাসাটা খেলনা মনে করলো। মিমের জন্য তো তোর কষ্ট হবে। বড্ড ভালোবাসিস মনে হয় মেয়েটাকে। বাসতাম, কিন্তু আর বাসি না, ঘৃণা করি, চিনি না। শোন, অতীত নিয়ে পড়ে থাকলে শুধু কষ্ট হবে। সবসময় বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা করবে। আচ্ছা। উগান্ডার গার্লফ্রেন্ডকে কোনো ছবি আছে? হ্যাঁ আছে। আমি মেসেঞ্জার থেকে তিশার ছবি বের করে সাদিয়ার কাছে দিলাম। এ তো তিশা।
ওই তাহলে তৃষার সাথে লাইন মারছে। আচ্ছা, ওর ব্যবস্থা করছি। তুই কেমন করে চিনিস? আমরা একই প্রাইভেটে পড়ি 2 বছর ধরে, খুব ভালো করে চিনি তৃষাকে। মেয়েটা কেমন? ভালো, কখনো কোনো খারাপ চোখে পড়েনি। বলতে বলতেই নন্টে ফোন দিয়েছে। ফোনটা সাদিয়া ধরলো। ভাই কত দূর, কি করছিস? তোর তৃষাকে দেখেছিলাম। শালা উগান্ডা, তোর প্রেম আমি বের করে দেব। প্রেম করা? নন্টে ভয়ে ফোন কেটে দিল। ওরে ভয় কেন দেখালে? কিসের সাথে আমি নন্টের বিয়ে দেবো? ওই যদি ভয় পায় তো আমার কি? আমি আবার ফোন দিলাম। ভাই ওসব জানলো কিভাবে? আমি বলেছি। ভাই তৃষা বাসায় আমার কথা বলেছে। ভালো তো, তুই আয়, তারপর আমি নিজে তোদের বিয়ে দেবো। চিন্তা করিস না, রাখ। আমি ফোনটা রেখে দিলাম। রাত বেশ গভীর হয়েছে। গাড়ি তার আপন মনে ছুটে চলেছে। আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা সাদিয়া আমাকে ডাকলো। ভাই, আমরা রংপুর পৌঁছে গেছি। কথাটা শুনে এক লাফে উঠে বসলাম। গাড়ি থেকে নামলাম। বোতলের পানি দিয়ে মুখ ধুয়ে নিলাম। আজ 3 বছর পর আমি নিজের শহরের বুকে পা রাখলাম। সেই চিরপরিচিত গ্রাম। আমরা গাড়ি থেকে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলাম। 5 মিনিট হাঁটলে আমার বাসা। সূর্যমামা কেবল উঁকি দিয়েছে। আমি আর সাদিয়া হাঁটতে লাগলাম। গ্রামটা এই 3 বছরে বেশ পরিবর্তন হয়েছে। আমি যেন দৌড়াচ্ছি। আর মাত্র কয়েকটা মিনিট, তারপর আমার মা বাবা আর বোনকে দেখতে পাবো। কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। আমি আর সাদিয়া হেঁটে বাসার শনিগড়ে পৌঁছে গেলাম। ওই তো আমার বাসা দেখা যাচ্ছে। রংটা পরিবর্তন হয়েছে, তবে সেই আম গাছটা আছে বাসার সামনে। ওই আম গাছে আমাকে বেঁধে মারছিল। আমি আর সাদিয়া বাসার সামনে এসে দাঁড়ালাম। আজ কত বছর পর আসছি মনে হচ্ছে। আর একটু পরে আম্মুকে দেখতে পাবো। আমি তাড়াতাড়ি কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজাটা খুলে দিল। দরজার ওপাশে আম্মু দাঁড়িয়ে আছে। আমি আম্মুকে দেখে কান্নায় ভেঙে পড়লাম। আম্মু তো নিশ্চয় হয়ে গেছে। আমি আম্মুকে জোরে ধরলাম। আম্মু আমাকে জোরে ধরে কান্না করে দিল। আমি শক্ত করে ধরে আছি আম্মুকে। আজ কত বছর পর নিজের মাকে পাইছি। দুজনেই কান্না করছি। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার মানিক আমার কাছে ফিরে এসেছে। আমি স্বপ্ন দেখছি না তো? বাবা, এতদিন পর কেন আসলি? আমি কান্না করার জন্য কথা বলতে পারছিলাম না। আম্মু আমার সারা মুখে চুমু দিল। তার জন্য আর খুশির শেষ নেই। কি করবে ভেবে পাচ্ছে না। চিৎকার করে আব্বুকে ডাকলো। আব্বু রুম থেকে বের হলো। আমাকে দেখে তিনি কান্না করে দিলেন, কিন্তু আমার কাছে আসছেন না, দূর থেকে কান্না করছে। আমি আম্মুকে ছেড়ে দৌড়ে আব্বুর কাছে গিয়ে আব্বুকে জড়ে ধরলাম। আব্বুর সাথে সাথে আমাকে জড়ে ধরলো। কি কথা বলবো ভেবেই পাচ্ছি না। ভেবে পাচ্ছি কিন্তু কি দিয়ে শুরু করবো ভেবে পাচ্ছিলাম না। আমাদের তুই ক্ষমা করে দে। আমি তোকে ভুল বুঝেছি। আমার খুব শিক্ষা হয়েছে। আমাকে যেন আর কোষ দিস না। আর সহ্য করতে পারছি না। আর যেন চলে যাস না। না আব্বু, আর কোথাও যাবো না। তোমাদের ছেলে তোমাদের কাছে ফিরে এসেছে। হ্যাঁ, ছেলে ফিরে এসেছে আর আমি পর হয়ে গেছি। তো চলে যাই, আমি তো কেউ না। কি বলিস? তুই তো আমার মেয়ে। ছেলের সাথে মেয়েও ফিরে এসেছে। আমি আম্মুর কাছে জিজ্ঞেস করলাম, আম্মু দিয়া কোথায়? দিয়াকে দেখছে না। মেয়েটা তোর জন্য কান্না করতে করতে ঘুমিয়ে যায়, আর 10টা না বাজলে উঠে না, আর উঠে আবার রুমে শুয়ে থাকে। আমি দৌড়ে চলে আসলাম আমার কলিজাটা দিয়ার রুমে। এসে দেখি বোনটা আমার ঘুমিয়ে আছে, আর চোখের পাশে কান্নার জল পড়ে দাগ হয়ে গেছে। আমি দিয়াকে ডেকে তুললাম। দিয়া, এ ওর দেখ কে এসেছে। দিয়া কিছুক্ষণ ডাকার পর চোখ মেলে তাকালো। আমাকে দেখে লাফ দিয়ে উঠে বসলো। নীরব হয়ে তাকিয়ে আমার মুখের দিকে দেখছে। কি দেখছিস? আমি চলে এসেছি বলে বোনটাকে জোরে ধরলাম। মিনিট 2 পর দিয়া জোর করে সাড়ে নিল। দিয়া? কে দিয়া? আমি তো দিয়া না। বলে কান্না করতে করতে বাইরে চলে গেল। বোনটা রাগ করছে। আমি ওর পিছু পিছু নিচে আসলাম। আম্মু কেন এসেছে? দিয়া, আমি তোর ভাই, আমি তো তোর জন্য আসছি। তো এখন কেন আসলি? আমি তো এখনো বেঁচে আছি। মরে গেলে দেখতে যেতিস কেমন হয়েছে দিয়ার কবর। কেন এসেছিস এখন? এই আমার উপর রাগ করিস না। দেখবো না, আমি তোকে দেখবার জন্য আসছি। আমি আমার এই বোনটাকে ছাড়া আর থাকতে পারছি। দিয়ে কান্না করতে করতে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। কুত্তা হারামি বিলাই শকুন, কেন আসছিস? আমি মরে গেলেই তাই আসবি? আমি তোর কে যে আমার জন্য আসছিস? বোন বলে দিয়াকে আবার জড়ে ধরলাম। আর মারুন আমাকে। ও দিয়া জড়ে ধরে কান্না করতে লাগলো। ভাইয়া, আর যেন ছড়ে চলে যাস না। জানিস খুব কষ্ট হয় তোরে ছাড়া থাকতে। এই পাগলি, আর কোথাও যাবো না। একদম আগের মতো আঠার মতো লেগে থাকবো আর তোকে বিরক্ত করবো। এবার চলে গেলে হারিয়ে ফেলি কিন্তু। ওই কথা বললাম আমি মেরের ঠ্যাং ভেঙে দেবো। দিয়া, আমি যে তোর ভাইকে নিয়ে এসেছি সেদিকে কি খেয়াল আছে? আমার সাথেও একটু কথা বল। তোর সাথে তো সব সময় কথা হতো, কিন্তু আমার ভাইটা
তো চলে গেছিস, তাই আমার ভাইয়াটার সাথে একটু কথা বলি। এতদিন পর আসলি, দেখ পুরানো কথা ভুলে যা। ভুলেই তো চলে আসছি, আর যাবো না। কাকুরাও আসবে, তাই একসাথে থাকবো। আমি বুঝেছি তুই কি ছিলি। আম্মু হেব্বি ক্ষুধা লাগছে, খাইতে দাও তাড়াতাড়ি। দাঁড়া, আমি ফ্রিজ থেকে সব কিছু গরম করে দিচ্ছি। ফ্রিজ থেকে সবকিছু বের করে গরম করে দিয়ে দিল। আমরা সবাই খেতে বসেছি। আমাকে খাই দাও তাড়াতাড়ি। কত বছর তোমার হাতে খায় না। দিচ্ছি। হ্যাঁ, ছেলে ফিরে এসেছে, ছেলেকেই খাওয়াও। তোকেও দিচ্ছি। আমি তো কেউ না, তো আমাকে কেন দিবে? আমার 2 মেয়ে, আগে তো আমার 1 মেয়েকেই দেব। নে হা কর। বলে আমাদের আম্মু খাইয়ে দিতে লাগলো। আজ কত বছর পর খাচ্ছি, না চাইতেও আনন্দের চোখে পানি চলে আসলো। আম্মু খাইয়ে দিয়ে আম্মু কান্না করতে লাগলো। আমি খেতে বসেছি, কোনো ড্রামা দেখতে নয়। আর এখন আবার কিসের কান্না? আর কেউ কান্না করবে না। হ্যাঁ বোন আমার, আজ থেকে আর কান্না করবো না, সবাই আবার একসাথে থাকবো। এবার যদি চলে যাস, বিশ্বাস কর আমাকে আর পাবি না। আমাকে খুঁজতে সোজা গোরস্থানে চলে যাস। কি কথা বলছিস? মেরে কিন্তু ঠ্যাং ভেঙে দেবো। খুব বড় হয়ে গেছিস, এত ইমোশনাল কই থেকে শিখলি? আর চলে যাস না। আরে পাগলি, আমি আর চলে যাব না, আমি একেবারেই ফিরে এসেছি। আমার কাছে সবকিছু স্বপ্নের মতন লাগছে। আমার মানি আবার আমার কাছে ফিরে এসেছে। হ্যাঁ আম্মু। তুই যেন পুরনো কথা মনে রাখিস না। আব্বু, আমি সব কথা ভুলে গিয়ে তাই তো চলে এসেছি। আমি খাওয়া শেষ করে আমার সেই চিরচেনা রুমে গিয়ে বসলাম। আমার সাথে দিয়া আর সাদিয়া গেল, আর আম্মু আমার জন্য আবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে লাগলো। আমি দিয়া আর সাদিয়া একসাথে বসে আছি। শাওন ভাইয়া আসলো না কেন? পরশু আসবে, আর সাথে কাকু আর চাচি আম্মু সবাই। ভাইয়া, কি হয়েছে? আজকে আমার জীবনের সবচেয়ে একটা সুন্দর দিন। ঘুম থেকে উঠেই একটা সারপ্রাইজ পেলাম। পাগল একটা। ননটে আসলে ওর বিয়ে দিয়ে দেবো। ননটে মেয়ের জন্য আসে নাই। কে? শাওন ভাইয়া প্রেম করছে, তাই আসতে পারে নাই। ভাই, তুই যদি গাড়িতে আসার সময় না বলে বাসায় থেকে বলতিস, বিশ্বাস কর ননটেকে যে কি পস্তাতাম। ভাইয়া, শাওন ভাইয়ার বিয়ে দিয়ে দিব। তুই বিয়ে করবি না? আমারও তো একটা ভাবি লাগবে, লাল টুকটুকে ভাবি। আছে নাকি কোনো ভাবি টাবি? না, কেউ নেই। আর সময় আসলে সব দেখা যাবে, এখন যেন ওসব কথা না হয়। দিয়া, ওসব কথা বাদে, আমরা এসেছি কত বছর পর। আমরা একটু বিশ্রাম নেব, তারপর গ্রাম ঘুরতে বের হব। অনেক আনন্দ হবে। আমি এখন একটু ঘুমাতাম। সাদিয়াকে তোর রুমে নিয়ে যা, আমিও একটু বিশ্রাম নেব। দিয়া আর সাদিয়া চলে গেল। আমি কাল সারা রাত গাড়িতেছিলাম, তাই একটু ক্লান্ত হয়ে শুয়ে চোখ মেলে দিলাম। এখন মনে অনেক তৃপ্তি, আবারও ফিরে এসেছি নিজের জন্মভূমিতে। শুধু কোনো স্বার্থপরের জন্য একটু কষ্ট হচ্ছে। বড্ড মিস করছি বেঈমানটাকে। আবেগ দিয়ে বেশি ভালোবেসে ফেলেছি তো। সময়ের সাথে সাথে নিজেকে বদলে দেব, মনে রাখবো না যে কেউ ছিল আমার জন্য। আস্তে আস্তে করে ঘুমিয়ে গেলাম। ওদিকে আমি যে চলে এসেছি সেটা মিম জানে না। মিম কলেজে চলে গেল। মিমের চোখটা যেন কাউকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। কালকের ঘটনার জন্য সামান্য কি করবে ভেবেই পাচ্ছে না। মিম কলেজে গিয়ে চারদিকে খুঁজতেছে আমাকে। নন্টে কলেজে গেল তিসের সাথে দেখা করবার জন্য। মিম নন্টেকে দেখে ভাবলো পিয়ালও কলেজে এসেছে। চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেলো না। নন্টেকে একদিন থাপ্পড় দিয়েছিল, সে ভয়ে কিছু জিজ্ঞেসও করতে পারলো না। এভাবে খুঁজতে খুঁজতে কলেজের সময় পার হয়ে গেল। বাসায় যাওয়ার সময় মিম ভাবছে শয়তান ছেলেটা বুঝে এবার তার পিছু নেবে। মিম আস্তে আস্তে হাঁটতে লাগলো, যদি আসে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেল। এদিকে আমি দুপুরে ঘুম থেকে উঠে ফ্রিজ হয়ে আমার হাতে আমার সমরকে সেই সব মজাদার খাবার খেলাম। কি তৃপ্তি! আমরা খেয়ে দিয়ে এক জায়গায় বসে গল্প গুজব করতে লাগলাম। বিকেল হলে ঘুরতে বের হবো। আর ওদিকে মিম পড়তে যাবে বলে বের হলো। মিম ভাবছে প্রিয়াল কলেজে আসে নাই, কিন্তু বিকেলে নিশ্চয়ই আসবে। আমাকে না দেখে তো আর থাকতে পারে না। মিম হাঁটতে শুরু করে দিল, কিন্তু বারবার পেছনে তাকাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। মিম মন মলিন করে পড়তে চলে গেল। আমি এদিকে দিয়ের সাথে সাদিয়াকে নিয়ে ঘুরতে বের হলাম। কত পরিবর্তন হয়ে গেছে, কিন্তু প্রকৃতির সেই গন্ধটা আজও আমার নাকে আসছে। সেই মেঠো পথ, চারদিকে সবুজ আর সবুজ। দিয়া ওরা কোথায় থাকে রে এখন? কারা? পাশের গ্রামের মতিনরা। তাদের চক্রান্ত সবাই জানতে পেরে পিটিয়ে পুলিশে দেয়। তারপর তারা মান সম্মান হারিয়ে গ্রাম থেকে আমাদের জমি ছেড়ে দিয়ে চলে গেছে। জানোয়ারদের জন্য আমার 3টা বছর নষ্ট হয়ে গেছে। আমি মা বাবার কলিজার থেকে দূরে চলে গেছি। ভাইয়া, মন থেকে মুছে ফেলে ওরা ওদের পাপের শাস্তি পেয়েছে। এত সুন্দর গ্রাম ছেড়ে ওই বদ্ধ শহরে থাকতে হয়েছে। আমি তো আর যাব না।
আমি এখানেই থাকবো। তোরা চলে গেলি, আগে একসাথে কত মজা করেছি, আবার একসাথে হইচই করব। ইস, ননটাকে মিস করছি। হারামিটা তো কান্না করছে, আমাকে একটু ঘুমাতেও দেয় নাই। ফোন করে করে কানের 12টা বাজিয়ে দিল। শয়তানটা আসলেই বিয়ে দিয়ে দেবো। আমরা গ্রামে অনেক মজা করছি, আমাকে পেয়েও গ্রামের মানুষরা অনেক খুশি হয়েছে। সন্ধ্যা হয়ে আসছে, আমরা বাসায় চলে এসেছি। আর মিম পড়া শেষ করে আবারও মন খারাপ করে বাসায় যেতে লাগলো। মিম ভেবে পাচ্ছে না যে পিয়াল কোথায় গেল, কেন আসছে না। ও তো মিমের উপর রাগ করতো না, মন খারাপ করে বাসে গিয়ে শুয়ে পড়লো। কিন্তু সেটা মিমের আব্বু খেয়াল করলো। মেয়ের কি জন্য মন খারাপ জানার জন্য মিমের রুমে আসলো। মিম, কি হয়েছে? মন খারাপ কেন তোর? আব্বু, মন খারাপ কেন তা আমি নিজেও জানি না। জানো আব্বু, ওই ছেলেটা আর বিরক্ত করছে না। এখন বেশ শান্তিতে চলাফেরা করতে পারছি, তবে বারবার ওর কথা মনে আসছে। আব্বু, একটা উপায় বলে দেবে? ওসব বাজে বাজে ছেলের কথা কিভাবে মন থেকে মুছে ফেলবো? মিম, তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস? না না আব্বু, তুমি যে ছেলে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আমি কাউকে ভালোবাসি না। মা, তুই শুয়ে পড়, দেখবি সব ঠিক হয়ে যাবে। আব্বু, একটা রিকোয়েস্ট রাখবে? কি কথা বল, তুই তো আমার মেয়ে, এতে আবার অনুরোধ করছিস কেন? আব্বু, আমি একবার ওই ছেলের সাথে 2 মিনিট কথা বলতে চাই। শুধু 2 মিনিট কথা বলবো। বলবো আব্বু, যদি কোনো সমস্যা না থাকে। একমাত্র মেয়ের আবদার, মাথা রেড়ে সম্মতি দিয়ে দিল। স্যার মন খারাপ করে মেয়ের রুম থেকে বের হয়ে গেল। মিম ফোন বের করে আমার সব কটা আইডিতে মেসেজ দিল, সব আনব্লক করলো, কিন্তু কোনো উত্তর পেল না। মিম তো ভেবেই পাচ্ছে না যে কোথায় গেলাম, আমি কি করবে। তিশারে দিয়ে আমার ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিয়েছে। মিম তিশাকে ফোন দিয়ে শাওনের নাম্বার নিল। এবার শাওনকে ফোন দিল। ভাইয়া, আমি মিম, প্রিয়ালের নাম্বারটা প্লিজ একটু দাও। শাওন খুশি মনে আমার নাম্বার দিয়ে দিল। আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে চলে আসলাম, তখন দেখি ফোনটা বেজে উঠলো। কে বলছেন? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার চুটকি। এক্সকিউজ মি, আমি চুটকি নামে কাউকে চিনি না। আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন। তুমি তো প্রিয়াল, তাই না? না, আমি আরফান, আর আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন ভাই। কিন্তু শাওন যে আমাকে বললো এটা প্রিয়ালের নাম্বার। শাওন আমাকে ভুল নাম্বার কেন দিল? সেটা তাকে জিজ্ঞেস করুন। আমার তো মনে হচ্ছে আপনিই প্রিয়াল। আপনার কণ্ঠ তো পিয়ালের মতোই। তোর কেন বিরক্ত করতেছেন? আমি বলছি আমি আরফান, পিয়াল না। ফোন রাখুন। আমি ফোনটা কেটে দিলাম। এখন কেন ফোন দিচ্ছ তুমি? আর পাবে না আমাকে। মিম আবার শাওনকে ফোন দিল। ভাইয়া, আপনি ভুল নাম্বার কেন দিলেন? আপনি কার নাম্বার দিয়েছেন? প্লিজ আপনার ভাইয়ার নাম্বার দিন। এইটা আমার ভাইয়ের নাম্বার। কিন্তু লোকটা তো বলল যে সে আরফান। ভাইয়ার আরেকটা নাম আরফান। তোমার ভাইয়া কোথায় একটু বলবে? আজ সারাদিন দেখি নাই তো। ওর বাসায় চলে গেছে, ওর আব্বু আম্মুর কাছে। মানে কি? ওর বাবা মা? তুমি ওর ভাই না? ভাই, তবে চাচা তো। চাচা তো ভাই? তাহলে প্রিয়াল মানে আরফান তোমাদের বাসায় থাকতো কেন? সে অনেক লম্বা কাহিনী। আচ্ছা সানি, একা থাকলে কান্না করতো কি জন্য একটু বলবে? যদি জানার এত ইচ্ছা থাকে তো কালকে বলবো, তখন শোনেন। আর আপনার শুনে কি লাভ? আমি জানতে চাই, আর আরফান আমার সাথে কথা বললো না কেন? তো আপনার সাথে কি জন্য কথা বলবে? আমার সাথে কালকে সকালে একটু তাড়াতাড়ি দেখা করো ভাইয়া, প্লিজ। আচ্ছা। আমি আর বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়লাম। বেশ শান্তিতে একটা ঘুম দিলাম, যদিও ঘুমানোর আগ মুহূর্তে কারোর ছবি মুখের কাছে ভেসে আসছিল। ওদিকে মিম কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। মেয়েটা দোটানায় পড়ে গেছে। সকালেতে মিম উঠে কলেজে চলে গেল, গিয়ে শাওনকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলো। ভাইয়া, আরফান কেন চলে গেল? আর আমার সাথে কথা কেন বললো না? আর সব কিছু একটু খুলে বলুন না প্লিজ। আরফান আমার চাচাতো ভাই, বড় আব্বুর ছেলে। আজ থেকে 3 বছর আগের কথা। আরফান ওর গ্রামে বাবা মার সাথে থাকতো। আমাদের গ্রামে অনেক জমি আছে, আর সব দেখে শোনা করে বড় আব্বু। কিন্তু আমাদের পাশের গ্রামের মতিন নামে একজন লোক ছিল। তাদের বাসার পাশে আমাদের অনেক জমি ছিল। তাদের নজর থাকে আমাদের জমির উপর। তারা বিভিন্নভাবে জমি হাতিয়ে নেওয়ার সুযোগ খোঁজে। কিন্তু আরফান তাদের একদিন প্রচুর পরিমাণে মার দেয়। তারা ক্ষিপ্ত হয়ে আরফানের উপর ষড়যন্ত্র করে। ওদের বাসায় একটা মেয়ে আরফানের সাথে পড়তো,
তাকে টোপ হিসেবে ব্যবহার করে। একদিন বিকালে আরফান পড়তে গেছে আর মতিনরা শয়তানি করে, সব ছেলেমেয়েদের সহ সেদিন পড়া বন্ধ করে দেয়। আর ওই মেয়েটা আরফানকে নেশার ওষুধ খাইয়ে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয়, সে নাকি তাকে ধর্ষণ করেছে। এই খবর সব দিকে ছড়িয়ে পড়ে, বড় আব্বুর মান সম্মান হানি হয়। সেই রাগে আরফানকে অনেক মারে। আরফান মার খেতে খেতে অজ্ঞান হয়ে যায়। বড় আব্বুর রাগে আরফানকে রাস্তায় ফেলে দেয়, বাইকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয় তারা। কিন্তু আমাদের গ্রামের কিছু লোক সত্যি বের করে তাদের পিটিয়ে পুলিশে দিয়ে দেয়। আমি খবর পেয়ে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায়, জ্ঞানহীন অবস্থায় পাই আরফানকে। তখন আমি আমার বাসায় গিয়ে নিয়ে আসি, কিন্তু কাকু সত্যি জানতে পেরে নিজেকে অপরাধী ভাবেন আর আরফানকে ফিরে পেতে চান। আর আমার ভাইটা রাগ করে কোথাও যায় নাই, নিজের মনের কষ্ট একা এক করে রাখতো আর নিজেকে একটু হাসি খুশি রাখবার জন্য আপনাকে মন থেকে ভালোবাসে। আর আপনিও তাকে, ভাইটার কপাল খারাপ। মিম কান্না করে ফেলছে। কোথায় আপনাদের গ্রাম? কেন সেখানে গিয়ে তুলে নিয়ে আসবেন আমার ভাইকে? সে তো আর আপনাকে বিরক্ত করে না। মিম কিছু না বলে কান্না করতে করতে বাসে চলে আসে। কি হলো এটা? ছেলেটা একটু ভালোবাসে আশ্রয় চাইছিল, আর কি করলো মিম? দরজা বন্ধ করে কান্না করছে। মিমের এখন দুই নৌকায় পা বেঁধে গেছে। আরফানকে ভালোবাসে, কিন্তু বাবার কথা ভেবে আর পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে কিছু বলতে পারছে না, মন খুলে কান্না করতে পারছে না, কি করবে? কিন্তু মিমের ব্যাপারটা স্যার বুঝতে পারলো। আমি এদিকে বাবা মার সাথে থাকতে থাকতে ভুলে যাচ্ছি মিমের কথা, শুধু রাতে একটু মনে আসে। এভাবে 2 দিন পার হয়ে গেছে। আজকে বিকালে নন্টের কাকুরা আসবে, আমি তাদের জন্য অপেক্ষা করছি। আর তারা গাড়ি থেকে নামলো, সাথে মিমের আব্বু।